আমার দীর্ঘ বছর আমার মিউজিক প্র্যাকটিস করার জন্য আমার কোনো আলাদা রুম ছিল না। বাবাকে জানিয়েছে অনেকে আমাকে ছোটবেলায়, ছেলে কিন্তু মাথা ঠিক নেই, প্রতিটা গর্তের উপর দিয়ে সাইকেল চালাচ্ছে, অন্যদিকে তাকিয়ে ওর সাইকেলটাও খারাপ হবে, ও কিন্তু কোন দিকে তাকায় কি গাইছে বোঝা যায় না। স্কুলে মারও খেয়েছি। ফোন করে বলছে আমার এক বান্ধবীকে, তুমি বললাম রতিজিৎ ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, বলে ওই পাগলা ছেলেটা। আমি তো বাড়ি ভাড়াই পেতাম না। বাড়ি ভাড়া যখন প্রথম ওই সময় আমি যেতাম, কি গান, শাস্ত্রীয় সঙ্গীত, না 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 হবে না, দরজা বন্ধ। বাড়ির সমস্যার জন্য 2 রাত প্ল্যাটফর্মে ছিলাম, সারা রাত প্ল্যাটফর্মে কাটিয়েছি, মশার কামড়ে পা ফুলে গেছিল, কিন্তু আমি বলিনি, যাদবপুর স্টেশনে ছিলাম। তোমার পলিটিক্যাল আইডিওলজি এগুলো কি উঠছে, কে উঠছে? অনেক সময় এটা বলা হয়ে থাকে যে রিয়েলিটি শো থেকে সবাই হারিয়ে যায়, বা হয়তো ফার্স্ট হয়েও অনেক সময় হারিয়ে যায়। তো এটা কতটা মিথ এবং কতটা সত্যি? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য 12th এপিসোড অফ লেটস টক। আজকে যিনি আমার বাড়ি আসছেন তিনি ভীষণ স্পেশাল। আপনারা যারা আমাকে চেনেন তারা অবশ্যই জানবেন আমার মিউজিক্যাল ক্যারিয়ারে সারেগামাপার একটা বিশাল বড় অবদান রয়েছে। ওখানে 7 মাসে যা যা কিছু শিখেছি, বাইরে থেকে শিখতে গেলে হয়তো 7 বছর লেগে যেত। সেই কারণেই সারেগামাপা আমার কাছে জাস্ট একটা রিয়ালিটি শো না, ইটস অ্যান ইনস্টিটিউশন ফর মি। আর সেই ইনস্টিটিউশনে যে সমস্ত কারিগরেরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে আমাদের নানা রকম গানের খুঁটিনাটি, ভয়েস টেকনিক্স এবং প্রফেশনালিজম নানা কিছু শিখিয়েছেন, তাদের মধ্যে অন্যতম হলেন রথিজিৎ ভট্টাচার্য। আর তাকেই আমরা পেয়ে গেছি আজকে আমাদের আড্ডায়। লেটস টক। কেমন আছো বলো? ভালো আছে। তুমি একটা কথা বলো, যে মঞ্চে তুমি জয়ী হওনি কিন্তু সেই মঞ্চটাকে তুমি জয় করেছো। সারেগামাপার মঞ্চে তোমাকে এখন একটা বেশ অনেকটা অংশ জুড়ে আমরা দেখতে পাই, এবং মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্টগুলো বা আরো 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 অনেক কিছু ক্ষেত্রে। তো সেই জার্নিটা একটু বলো। জয়ী আমার মনে হয় না, জয়টাই কিছু করিনি। আমার মনে হয় দুটো আলাদা রোল। আচ্ছা। যখন কন্টেস্টেন্ট ছিলাম তখন কন্টেস্টেন্ট ছিলাম, তখনও স্ট্রাগল করতাম ভালো গাওয়ার জন্য, ইমপ্রেস করার চেষ্টা করতাম। এখন একজন মেন্টর, মিউজিক ডিরেক্টর, শোয়ের গ্রুমার যেটাই বলো, তো এটা একটা আলাদা রোল। এবং ওখানেও আমাকে স্ট্রাগল করতে হয় প্রতিদিন। ওখানেও আমাকে প্রমাণ করতে হয় যে আমি ভালো কাজ জানি, ভালো কাজ করার প্রতিদিন চেষ্টা করি। তো দুটো ডিফারেন্ট রোল, তো আলাদা কিছু নয়। আমি দুটোই রোলই আমি এনজয় করছি। না, নর্মালি যেটা হয় যে অনেকেই সারেগামাপার বলি বা যে কোনো রিয়েলিটি শো এর মঞ্চ থেকে বেরিয়ে প্রচুর ধরো শোজ বা এটা সেটা করে তাদের মতন করে ধরো করছে, কিন্তু তোমাকে একদম অন্যরকম ভাবে পেলাম। মানে অন্যরা যে পথটা ফলো করেছে তুমি সেই মানে ওই পথটা ফলো না করে তুমি তোমার নিজের মতন করে তুমি এলে, এবং সারেগামাপায় যে সমস্ত নতুন মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্টগুলো শুনতে পাই, এবং তুমি তো মিউজিক ডিরেকশনেও বেশ ভালো রকম ভাবে আর কি কাজ করছো, সেটা কিভাবে করলে? আমার মনে হয় এগুলো করে প্ল্যান করে কিছু করিনি আমি। মানে একটা মানুষের প্যাশন মানুষকে নিয়ে চলে যায়, একটা জায়গায় পৌঁছে দেয়। এটা একদম প্রিডিসাইডেড কিছু নয়। আমার মনে হয় সবার ক্ষেত্রে, তোর ক্ষেত্রেও তুই জীবনে দেখবি, সব হয় না প্ল্যান করে। তো আমি গান গাই ছোটবেলা থেকেই, বাড়ি থেকে পেয়েছি, মিউজিকটা পেয়েছি, গান গাইতে ভালোবাসি। সেখান থেকে আসামে কোথায় কোথায় তোমার জন্ম? আমার জন্ম হচ্ছে বদরপুর। আচ্ছা। এবং বাবার দিকে ট্রান্সফারেবল জব ছিল। বাবা তারপর ত্রিপুরা যান, ত্রিপুরায় ছিলাম বহু বছর। ত্রিপুরা থেকে তারপর আমরা আসি আসামের করিমগঞ্জে। আচ্ছা। তো করিমগঞ্জে আমি দীর্ঘ প্রায় ক্লাস 5 থেকে উচ্চ মাধ্যমিক অবধি আমি করিমগঞ্জ ছিলাম। তো তুমি শেখা শুরু করেছিলে কার কাছে? আমার ওখানে বাড়িতে বাবার হাতেই প্রথম শেখা বলবো না, বাড়িতে গান বাজনা চলতো, আমি বেশি খেলাধুলায় ইন্টারেস্টেড ছিলাম। আচ্ছা। তো ওটার জন্য আলাদা এফোর্ট আমি খুব একটা দিইনি। আর কিন্তু আমাকে হাতে ধরে শিখিয়েছেন বলবো ওনার নিজের উৎসাহে, সেটা হচ্ছে অনুপম দেব, অনুপম দা বলি আমি। তো অনুপম দা একটা সাংঘাতিক পাগলামি ছিল আমাকে নিয়ে আর কি, মানে সাংঘাতিক ভালোবাসেন আমাকে, এখনো একইভাবে ভালোবাসেন। তো অনুপম দা জেদ ছিল যে আমি শুধু গান বাজনাই করবো জীবনে। আচ্ছা। অনুপম দার ইনিশিয়েটিভ ছিল কলকাতা আমাকে পাঠানো। নিশ্চয়ই বাড়ির সাপোর্টও ছিল, মানে অনুপম দার একটা বিরাট মানে রোল ছিল, ভিশন ছিল বলতে পারি। বিশেষ করেছিলি যে আমি গান থেকে মিউজিক ডিরেকশনে কি করে এলাম। তো আমি
আমি যখন সারেগামাপায় জয়েন করি তার আগে আমি একটা ছবি করেছিলাম ফাইট 1:1 বলে। ও মানে মানে গ্রুমার হিসেবে জয়েন করার আগে। আগে ওকে ওকে আমি ওকে একটা ছবির মিউজিক করেছিলাম। ওকে। ছবিটা খুব জনপ্রিয় হয়নি, কিন্তু গানগুলো অনেকেই বলেছিল ভালো হয়েছে, মানে প্রশংসা পেয়েছিল। আচ্ছা, আমার প্রথম কাজ ছবি। তো ওই কাস্ট কে ছিল বা ওইটায় কাস্ট ছিল শতাব্দীতে, ছিল তাপস দা ছিল, মানে তাপস পাল উনি ছিলেন, রাজা ছিল, রাজ ছিল, এরা সবাই এখন সবাই কাজ করছে। যে ফিভারের সায়ন, হ্যাপি টু ডিস্টার্ব সায়নও ছিল ওই ছবিতে। দেবাদিত্যর ছবি, দেবাদিত্য খুব ভালো ছবিটা করেছিল, পরান্দা ছিলেন। ওটার পরই আমি এই সারেগামাপা থেকে কলটা পাই। এবং দেখো ওই যে ছবির কাজ করেছিলাম, এটা আমার কোনো প্ল্যান ছিল না। আমি তখন মানে আমার নিজের মিউজিক অ্যালবাম তৈরি করব বলে কিছু গান সুর করেছিলাম, সুর করতে আমার ভালো লাগতো। সেখানে অমিতাভ ভট্টাচার্য যে লিরিসিস্ট, ওরা আমার গান ভালো লাগে। ও আবার দেবাদিত্যর বন্ধু, দেবাদিত্যকে বলে যে রথিজিৎ বলে একটা ছেলে সুর করেছে নিজের অ্যালবামের জন্য, মনে হচ্ছে ছেলেটা ভালো মিউজিক করে। তো আমার কথা ওই বললো এবং আমি ওখান থেকে কাজও পেয়ে গেলাম। এগুলো তো ডিসাইড করে না বলে অন্য কেউ, আমরা শুধু কাজই করে যেতে পারি। তো কোন দিকে যে লাইন আপ হয় আমরা এগুলো কিচ্ছু প্ল্যান করা যায় না। সারেগামাপাতে অ্যাজ এ গ্রুমার জয়েন করলাম। ছেলেমেয়েরা আমার সাথে থাকতো, আমার গান শেখাতে ভালো লাগতো, ওদেরকে দেখাতাম যে যেখানে অসুবিধা ফেস করতো সেটা গাইড করে দাও আমার কাজ। তার সাথে এই যে আমি মিউজিক করতে ভালোবাসি, সেই প্যাশন থেকে ওদের গানকে একটু ডিজাইন করতে শুরু করলাম। তার আগে বোধহয় সারেগামাপা সেই অর্থে রিঅ্যারেঞ্জমেন্ট অতটাও, আমি তো ওই সময় ছিলাম না, আমি জানি না, কিন্তু অভিজিৎ দা যে ডিরেক্টর, ওনার কিন্তু একটা ভিশন ছিল যে আমি একটু চাই আমার শোতে একটু মিউজিক বড় করে হোক। তো ওনার ভিশন আর আমি নতুন করে শুরু করলাম চিন্তা ভাবনা করা। পুরো বিষয়টা এমনভাবে হলো যে প্রতিটা গানে একটা গান অ্যারেঞ্জমেন্ট করলাম, সবাই ভালো বললো, আরো দুটো করো না, আরো দুটো করলাম। তারপর বললো খুব ভালো লাগলো, আরো দুটো মিউজিশিয়ান বাইরের থেকে বললো না কাকে আনা যায়। ওভাবে জিনিসটা না বড় হতে শুরু করলো, আমিও মজা পেয়ে গেলাম। আমার লোকে জানলো যে আমি অ্যারেঞ্জ করতে পারি। তো আমি কিছুই প্ল্যান করিনি, এগুলো সব আমি প্যাশন, ভালোবাসি করতে, এবং একটা একটা করে রাস্তা খুলতে শুরু করলো। অ্যাকচুয়ালি বেস্ট জার্নি তো সেটাই, মানে সবসময় তো আমরা জানিও না যে কি হতে চলেছে, কিন্তু জাস্ট ওই আমরা ডিসাইড করতে পারবো না, আমরা কাজ করে যেতে পারি। যারা আমি গান বানিয়ে যেতে পারি, কোন গান কিশোরীর মতো জনপ্রিয় হবে এইগুলো কোনোদিনও বলা যায় না। আমার মনে আছে তখন আমি কলেজে পড়তাম, প্রথম তোমাকে যেদিন মানে সচক্ষে দেখেছিলাম সেটা হলো মোস্ট প্রবাবলি ওটা গাঙ্গুলি বাগান না, সুলেখার মোড়ে। আমি কোনো একটা বাস ধরতে দাঁড়িয়েছিলাম, আমি দেখলাম যে ওখানে অনেকেই বাস ধরতে দাঁড়িয়েছিল, তার মধ্যে তুমিও ছিলে। তুমি প্রচন্ড ফর্সা, চট করে আর কি অনেক মানুষের ভিড়ে চট করে চোখে আমি দেখলাম তুমি নিজের মনে সুর ভাজছো, মানে নিজের মনে কি, মানে অথচ সবাই হচ্ছে এটা ওটা ওটা করছে, কিন্তু একটা ভিড়ের মধ্যে একটা লোক, আমি তোমাকে কোনোদিনও বলিনি এটা, ভিড়ের মধ্যে একটা লোক জাস্ট সুর ভেজে যাচ্ছে এরকম। তো বেশ ইন্টারেস্টিং লাগলো। বাবাকে জানিয়েছে অনেকে আমাকে ছোটবেলায়, ছেলের কিন্তু মাথা ঠিক নেই, সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছে আর প্রতিটা গর্তের উপর দিয়ে সাইকেল চালাচ্ছে, অন্যদিকে তাকিয়ে ওর সাইকেলটাও খারাপ হবে, কিন্তু কোন দিকে তাকায় কি গাইছে বোঝা যায় না। স্কুলে মারও খেয়েছি, ক্লাস চলছে, আমি হঠাৎ করে একটা গান ধরে ফেললাম, আমি নিজে জানি না কে গান গেছে, রথিজিৎ দেখিয়ে দিলাম, দাঁড় করিয়ে আমাকে বাড়ি, ভেতর বাড়ি। ম্যাম আমি জানি ভুল করে, মানে আমি হারিয়ে যেতাম আর কি। এটা ছিল এক বান্ধবী, আমার বিয়ের আগের ঘটনা। সে ফোন করে বলছে আমার এক বান্ধবীকে তুমি বললাম রথিজিৎ তখন বিজয়গড়ে থাকতাম, আচ্ছা বিজয়গড়ে থাকে, ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। বলে ওই পাগলা ছেলেটা, বলে কেন, বলে আরে তো রোজ যায়, কোন দিকে তাকায়, কি গায়, কোন দিকে একা একা, ও তো অন্য মনস্ক থাকে। আমি কিন্তু নিজে জানি না, আজকে তুই বললি আবার একটা ইনফরমেশন পেলাম, জানি না হয়তো কিছু থাকি হয়তো কাজে বা কোনো কিছু মিউজিক নেই, মানে সব সময় তোমার মাথার মধ্যে মিউজিকটাই চলতে থাকে কোনো না কোনো ভাবে। তা তো চলে, এখনো চলছে। স্বপ্নে মিউজিক পাও? এখনো চলছে? আচ্ছা, স্বপ্নে মিউজিক পাই। ধরো যেদিন কোনো মিউজিক অ্যারেঞ্জ করছি, কোনো একটা 6/8 একটা গান বানাচ্ছি, ছন্দটা মাথায় সকাল 10টা থেকে রাত 12টা বা 1টা-2টো অবধি আমি ওই ছন্দের উপর কাজ করলাম। রাত্রিবেলা ঘুমোতে গেলাম, তো মাঝে মধ্যে দিলাম শ্রেয়া হাতটা আমার ধরলাম, আমি কি গেলাম তুমি বাজাচ্ছ কেন, আমি বাজাচ্ছি, আচ্ছা আম সরি, মানে বডিতে থেকে গেল। স্বপ্নে মিউজিক অনেক দেখেছি, স্বপ্নে মিউজিক পেয়েছি বা একটা নতুন একটা পিস বেজে গেলো, এরকম কোনোদিন হয়নি। আমার যেরকম হয়েছে একদম মধ্যরাত্রেই ধরো পুরো এত
এক দুদিন এরকম হয়েছে, পুরো কমপ্লিট একটা উইথ লিরিক্স, উইথ মিউজিক, উইথ অ্যারেঞ্জমেন্ট, এত সুন্দর গানটা। আমার মনে হলো আমার পুরো মনে আছে, যেই ঘুমালাম জাস্ট আর মনে নেই। ইনফ্যাক্ট মাঝরাতে উঠেও যে আমি ধরো রেকর্ড করে, এবার আমি তখন তো মানে জড়ানো গলা, না এটা স্বপ্নের মধ্যে স্বপ্ন হবে, মানে অন্য স্বপ্ন হবে, মানে আমি বুঝতে পারছি না ব্যাপারটা। আমি নিজেও জানি না, কিন্তু একটা অন্য গান, সেই গান আমি কোনোদিনও শুনিনি, কিছু মনে পড়ছে না, নাথিং। কিন্তু এটা মনে আছে যে উইথ ফুল অ্যারেঞ্জমেন্ট, মানে আমি বলছি যে মিউজিক হয়তো কোনো জায়গায় মানে কি বেজেছে সেটাও মনে নেই, কিন্তু এটাও হয়েছে আর কি। এবং তখন আমার মনে হয় কি, ইস ওই মানে এখন যেমন অনেক ডিভাইস আবিষ্কার হচ্ছে, তোমার এলন মাস্ক তো তোমার নিউরো চিপস কি সব করছে, একদিন হয়তো এই যে স্বপ্নে ধরো যা যা কিছু দেখছি সেটা হয়তো সিনেমার মতন দেখতেও পাবো। আমি একটা সিনেমা আছে অলরেডি, ব্ল্যাক মিরর বলে, আমি দেখেছি। ওকে, মানে আজকে আমরা গল্প করছি, এই যে ঘটনাটা ঘটছে, আগামীকাল তো আমার মনে থাকবে। কালকে মেঘলার সাথে বসেছিলাম, ক্যামেরা ছিল, ওই সবাই তাকিয়েছিলেন। তো পরের দিন যদি আমি চাই, আমি এই ভিজুয়ালটা আমার মাথায় আছে, কিন্তু আমি দেখতে পারবো না। কিন্তু ওই সিনেমাতে মানুষকে একটা চিপ, মানে এখানে ওরা মানে একটা অপারেশন করে ফিট করে দেয়, যেটা আমাদের যে মেমোরি থাকে, স্টোর হয়ে থাকে, সেটা চাইলে আমরা সেটা ইন্টারনেট দিয়ে কানেক্ট করে দেখতে পারি। অন্য কেউ দেখাতে, যে মানে 21শে ডিসেম্বরের ঘটনাটা সার্চ করে বের করলাম, দেখলাম সেদিন কি ঘটেছিল, মাথায় রয়েছে। এবং সাথে অন্যজনকেও দেখানোর বলে হতেও পারে। স্বপ্নে যে গান বললি, স্বপ্নের থেকে ওটাও ছিল ব্ল্যাক মিরর। অসাধারণ একটা সিরিজ। মানে আমি কিন্তু আরেকজন মুখে শুনেছি যে এই 4 লাইন আমি যে তোমাকে শোনালাম, এটা আমার স্বপ্নে আমি শুনতে পেয়েছিলাম, শেষ তার মনে আছে। চা আনো প্লিজ। ওখান থেকে হ্যাঁ নিয়ে আসো, তুমি ঢুকে গেলেই পারো, কনভারসেশন অনেক বড় হবে আমাদের। তো 20 বছর বয়সে তুমি যখন আসাম থেকে এসেছিলে, তখন তোমার মধ্যে অনেক অনেক ধরনের ইনোসেন্স ছিল আর কি, যেটা কলকাতায় যেটা হয় না, স্ট্রিট স্মার্টনেস কিছু থাকে কলকাতা বা যে কোনো বড় শহরে, তো সেইটা অনেক মাজা ঘষা করতে হয়েছে। সেই জার্নিটাও একটু বলো। আসলে বাইরের অ্যাপিয়ারেন্স বদলায়, ভেতরটা কিন্তু ওরকম। কারণ ওটা কিছু করা যায় না, ওটা অভিজ্ঞতার সাথে সাথে বদলায়। বাইরের জামা কাপড় বদলে যাবে, কথার জবাব দেওয়া মানুষ শিখে যাবে, হ্যাঁ, আরেকজন মানুষ সে তোমাকে কি বলতে চাইছে সেটা খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। তো এইগুলো তো ঘষতে হয়েছে। আমার এখনো মনে পড়ে ইউনিভার্সিটিতে আমি যেহেতু আসামে বড় হয়েছি, আমার বাংলা, কলকাতার বাংলা আমার ভালো না। আচ্ছা, মানে আমি অনেক প্র্যাকটিস করে বেরোতাম, অটো করে আসতাম বা বাসে করে যাচ্ছি, কোথায় যাবেন, আমি ওই শুধু নাম, জায়গার নাম বলতাম, তাতেই বলতো বাইরের, মানে আমি ভাবলাম যা এত প্র্যাকটিস করে পড়ে গেলাম, একবারে বলে দিত যে কোনো। আর খুব নার্ভাস ছিলাম, প্রচন্ড নার্ভাস, মানে আমি এত নার্ভাস ছিলাম, আমি এখনের সাথে আমার ওটা বিরাট পার্থক্য হয়ে গেছে। তো ইউনিভার্সিটিতে আমাকে একটা ছেলে এসে জিজ্ঞেস, কি নাম ভাই তোমার? বললাম রথিজিৎ, এরকম একটা ফাম্বল করে বললাম, কোথায় বাড়ি? আসাম। ও শুনলো পুরোটা, শুনে চলে গেল। আবার ঠিক 15 মিনিট পরে আবার 10 জনকে নিয়ে এসে আবার বসে মজা দেখাচ্ছি, বন্ধুর কি বলছে, ভাই তোমার নামটা কি জানি? আমি আবার আমার নাম বললাম, আমি বুঝতে পারছি মজা নিচ্ছি আর কি। নাম বললাম, দেখলি ভাই আর কিছু 4-5টা প্রশ্ন করছে, এবারও মজা নিচ্ছে। ওরা কিন্তু এখন সম্পর্ক আছে আমার সাথে। এবার যে শুনছে হয়তো, কিন্তু আমি নাম বলবো না, ওর মনে আছে কিনা আমি জানি না, আমি কোনোদিন বলিনি। মানে অনেক সময় এটা হয় না যে অনেকের মজা নেওয়া হয়, কিন্তু তারা ভাবে না দুবার, কিন্তু তার হয়তো কোনো সময় এটা কাইন্ড অফ, মানে আমি এটা বলছি না বুলি, মনে থেকে গেল। আমি তো ওই দিন খুব ইনসাল্টেড ফিল করেছিলাম, আমি ওটাই বলছি। হ্যাঁ, আর আমি কোনোদিন এটা যেন করি না। আমি আমার ক্লাসে যখন ছেলে মেয়েদের দেখি এরকম ফাম্বল করছে, ভয় পাচ্ছে, আমি খুব কনসিয়াস থাকি। হয়তো আমাদের সবার ভুল হয়, কিন্তু আমি কনসিয়াস থাকি, ওর ভিতরে কষ্টটা বোঝার চেষ্টা করে। মানুষ বাইরে থেকে এলে এক তো প্রথমত বাবা মার হাত, বাবা মা নেই, একটা নতুন জায়গায় তুমি এসছো, বড় শহর, রাস্তা বেরোতেই টাইম লাগতো আমার 15 মিনিট এক্সট্রা, ভয় পেতাম এই যে না চাপানা পড়ে যাই, অভ্যেস নেই যেগুলো। তার মাঝখানে অনিশ্চয়তা সাংঘাতিক, কিছু করতেই হবে, এটা থাকার জায়গা নিয়ে সমস্যা। একটা জায়গায় ছিলাম আমি, আমাদের রিলেটিভই, অনেকটা স্ট্রাগল ছিল।
তো সেখান থেকে যেটা গান বাজনা যারা করে, আমি মানে বিশেষ করে যারা মিউজিশিয়ান হয় আর কি, ড্রামস হলে তো আরোই সাংঘাতিক ব্যাপার, কিন্তু অনেক সময় যেরকম গান রেয়াজ করলে পাশের বাড়ির লোক বিরক্ত হয়। সাংঘাতিক। আমি তো বাড়ি ভাড়াই পেতাম না। বাড়ি ভাড়া যখন প্রথম ওই সময় আমি যেতাম, কি গান, শাস্ত্রীয় সঙ্গীত, হ্যাঁ ক্লাসিক্যাল নিয়ে পড়তাম, না 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 হবে না, দরজা বন্ধ করতে হবে। ভয় পেত রিয়াজ করবে, ওই রিয়াজটা পছন্দ করছে না। এটা জানো, আমার একটা ছোট গল্প আছে। আমি তখন ভাড়া থাকতাম, ফ্যামিলি নিয়ে আমরা সব থাকতাম। তখন এসআরএতে যখন শিখছি, এবার ক্লাসিক্যাল রিয়াজ খুব মানে একদমই মোনোটোনাস হয় এবং সেটার মধ্যে কোনো এক্সাইটমেন্ট থাকে না। আর ওই গমাকগুলো প্র্যাকটিস করতে গেলে ওরকম মুখ হা করে ওরকম ভাবে করতে হয়। পরে যখন আমি সারেগামাপায় চান্স পেলাম, যখন সেখানে আমার পারফরমেন্সের ওরকম এক্সট্রাভ্যাগান্ট জিনিসপত্র হচ্ছে, তখন তারপরে ছুটিতে এসেছিলাম, একজন বলেছিল আমার পাশের বাড়িতেই থাকতো, যে আমরা খালি নিজেদের মধ্যে আলোচনা করতাম কি গান করে সারাদিন করে। আর এখন যখন দেখছি তখন বুঝতে পারছি যে হ্যাঁ, এটা 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 একটা সমস্যা, মানে বিরাট সমস্যা। আমি আরেকটা ভাড়া বাড়ি, আমার কাজ ছিল প্রতিদিন নিউজ পেপার দেখতাম যে বাড়ি ভাড়া কোথায় পাওয়া যাচ্ছে, গরম আছে। আর আমার সঙ্গে আমার পার্টনার ছিল, শাহনাজ আবেদিন, আচ্ছা, এবং বিশ্বজিৎ নট্ট বলে, বাংলাদেশে ছিল। ওকে। তো আমরা ইউনিভার্সিটি থেকে আলোচনা করলাম, আমি বললাম আমার বিরাট অসুবিধা হয়, ও বললো ওর তিনজনের আমাদের অসুবিধা। তো আমরা নিউজ পেপার নিয়ে রোজ ঘাটাঘাটি করতাম বাড়ি একটা জোগাড় করা যায়। তখন তো তোমার মোবাইলের সুবিধাও অত নেই না, কিছু নেই, নিউজ পেপারই মেন। তো যাদবপুর কামারপাড়ায় একটা বাড়ি ওরা দেখেছে, দেখতে গেলাম, ওখানে ছিলাম, পছন্দ হয় আমাদের। ছোট একটাই রুমে 3 জন থাকতাম। ওখানে একদিন সন্ধ্যাবেলা এলাম, তো ও বললো আমি হারমোনিয়ামটা নিয়েছি, প্র্যাকটিস করিস না। সমস্যা আছে? কেন? বললো পাশের বাড়ির 3 জন ইঞ্জিনিয়ারের স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং করছে, থ্রেট করে গেছে যেন গান বাজনা না করি আমরা। তো আমি তখন ওদেরকে লিড করলাম, ওদের দরজায় গিয়ে নক করলাম, গিয়ে বললাম আমি তো আসাম থেকে এসেছি, ও বাংলাদেশ থেকে এসছে, ও এসে মালদা থেকে, শাহনাজ আবেদিন অনেক কষ্ট করে এসছে, আমরা বাড়ি ফিরে যাব না, আমরা অনেক কষ্ট করতে এসছি এখানে জীবনে কিছু করার জন্য, তোমাদের যদি অসুবিধা হয় আমরা গান থামাবো না, এবং সেটা যে কোনো এক্সটেন্টে আমরা যেতে পারি, যে কোনো বড় ধরনের সমস্যা হতে পারে যদি গানে বাধা দাও। এত সাহস পেলে কি করে? আমার দেয়ালে পিঠ ঠেকেছিল, কারণ আমার মনে হচ্ছে একটা বাড়ি ছেড়ে আরেক জায়গায় এসেছি, সেখানেও গান গাইতে দেবে না, আমি যাবোটা কোথায়, আমাকে তো বাঁচতে হবে। তো 2 বন্ধুর কাছে কি অতি ফাটিয়ে দিয়েছিস, কিন্তু আমি জানি আমি বাড়ি যাবো না, আমি যেদিনই এসলাম বাড়ি কিছুতেই যাবো না, আমার কাজ করে কিছু একটা জায়গা করতেই হবে। সেটা বাড়ির সাপোর্ট সাংঘাতিক ছিল, নো ডাউট। আমার বাবা মা, এমনিমান আমার দাদা দিদি সাংঘাতিক সাপোর্ট করেছে সবাই। এবং আমি আমার অসুবিধা বাড়িতে একদম বলতাম না। আচ্ছা, একদমই বলতাম না, মানে বাড়ির সমস্যার জন্য 2 রাত প্ল্যাটফর্মে ছিলাম, সারা রাত প্ল্যাটফর্মে কাটিয়েছি, মশার কামড়ে পা ফুলে গেছিল, কিন্তু আমি বলিনি, যাদবপুর স্টেশনেই ছিলাম। কিন্তু বাড়িতে বললে আর বাবা আসবে, এরকম করে থাকার দরকার নেই, চলো তুলে নিয়ে চলে যাবে, না সমস্যা, এসব বলা যাবে না। এটা কি ছেলেরা আরো বেশি, মানে মেয়েরা বোধহয় সমস্যা আরো বেশি শেয়ার করে, ছেলেরা বোধহয় আরো নিজেদের একটা শিল্ড করে রাখে কি? আমি জানি না, ছেলেরা বলতে পারে, এরকম নয় মেয়ে ছেলের সমাধান না, বলে না যে ছেলেরা কাঁদতে পারে না। আমি খুব কাঁদি, সেটা আমি দেখেছি, আমরা প্রচুর কেঁদেছি, আমাকে প্রচুর লোক কাঁদতে দেখেছে। হ্যাঁ, মানে সারেগামাপার স্টেজে আমরা দেখেছি প্রচুর কান্না পায় আমার, কান্না আমার তো লজ্জার কি আছে, ইমোশনই তো। আমি বলিনি কারণ আমার মনে হয়েছে এটা বললে ওদের কনফিডেন্স কমে যাবে, আমায় নিয়ে চলে যাবে, আমি ওই জন্য বলিনি। এবং ওদের একটা নিজস্ব স্ট্রাগল আছে ওখানে, বাবা সরকারি চাকরি করে, ওখান থেকে একটা পয়সা হিসেব করে আমায় পাঠাচ্ছে, ওদের কত কষ্ট করতে হচ্ছে আমার জন্য, ওদেরকে এই যন্ত্রণা দেবো, আবার একটা 2.5 দিনের জার্নি করে আসতে হয় ওখান থেকে। তো তুমি যখন মানে প্রথম যখন এসেছিলে তখন 20 বছর বয়সে তুমি মানে কলেজে পড়ার, মানে রবীন্দ্র ভারতীতে ভর্তি হয়েছিলে, তখন কারোর কাছে গান শিখতে না? না, তখন আমি শিখতাম না। আচ্ছা, তখন শিখতাম না, তখন আমার বুঝতেই পারছি না কিছু, আর শহরের গতিবিধি বুঝতে হবে। তারপর আমি আমার সারেগামাপা তোমার মানে কত বছর বয়সে সারেগামাপা যাওয়া? 2006 আমি আমার গুরুজির কাছে 2004-এর শেষে যাই, মানে আচার্য জয়ন্ত বসু আমার গুরুজি। ওকে, হ্যাঁ হ্যাঁ, আমি এখনো গুরুজি ছত্রছায়ায় আছি। আচ্ছা, হ্যাঁ। এখন কি সময় পাও?
গুরুজি ভালোবাসেন, আমার গুরুজির প্রতি টান আছে, হয়ে যায় কোনো না কোনো ভাবে। আচ্ছা, বসে শেখা না হলেও গুরুজির সাথে আমার যোগাযোগ, যাওয়া আসা, কাজ করা, গুরুজি কোনো কিছু বললে সেটা আমার মানে ফার্স্ট প্রায়োরিটি আর কি এখন। যে কোনো লাইনই বলি আমি, সেটা মিউজিক লাইন বলি বা মানে পড়াশোনার লাইন বলি বা ডাক্তারি বিদ্যা যাই বলি, গুরু, একজন প্রপার গুরু ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভেরি ইম্পর্টেন্ট। গুরু সেই হয় যে পুরোটা শেখায়, দেখলা শুধু গান শেখানো না। মানে আমার কাছে কেউ গান শিখতে আসছে, শুধু আমি তাকে দুটো পাল্টা সারগম শিখে ছেড়ে দিলাম, তাহলে আমি গুরু নই। গুরু পুরো রাস্তাটা দেখাবে। অত সহজ নয় গুরু হওয়া, অনেক কঠিন। গুরুর দায়িত্ব বিরাট দায়িত্ব। তোমার তো মানে সাইড বাই সাইড একটা একাডেমিও আছে এবং প্রচুর স্টুডেন্টস আসে। এই গান শেখানোর ভাবনাটা কবে থেকে এলো, এবং যখন কারোকে শেখাও তুমি কি কি রকম ভাবে তাকে শিক্ষিত করার চেষ্টা করো, মানে মিউজিক্যালি অ্যান্ড জীবনযাপন বা যাই বলি না কেন? আমি গান শেখানোটা কোনো প্ল্যান নেই, কোনো প্ল্যান ছিল না। আচ্ছা, তো আমি জি বাংলা সারেগামাপা জয়েন করলাম এবং ওখানে দেখাতে গিয়ে আমার ভালো লাগতে শুরু করলো। ইজ এ খুব লজিক্যাল, একজন যখন কেউ গান গাইছে তার অসুবিধাটা কোন জায়গায় হচ্ছে এটা আইডেন্টিফাই করা খুব ইম্পর্টেন্ট। আমি প্রথম অবস্থায় তো আমি গান দেখাতাম, মানে ওরা গান নিয়ে আসছিল, আমার না এই হারকাতটা হচ্ছে না, এবং আমাকে অনেকে বলছিল আমি পারবো না। তো আমার তখন কাজ ছিল, কেন সবকিছু পসিবল, কেন পারবি না, আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি নিজে চিন্তা ভাবনা করতাম যে কি করলে এটা গাওয়া যেতে পারে, নিজে যেটুকু শিখেছি আর বাকিটা অবজারভেশন। তো আমি দেখাতে শুরু করলাম এবং ও যে কোনো দিন গজল গাইতেই মানে পারবে না, সবাই বলেছিল এপিসোডটায় পার্টিসিপেট করতে পারবে না, হয়তো অন্য কোনো এপিসোডে দিতে হবে, সেই এপিসোডে পারফর্ম অফ দ্য ডে হয়। আচ্ছা, এবং সে তার সমস্ত ক্রেডিট আমাকে দেয়, স্টেজে দাঁড়িয়ে বলে যে আমি এটা পারছিলাম না, স্যার আমাকে বলেছেন। তো সবার একটা বিশ্বাস জন্মালো যে না এই লোকটার কাছে আমিও যাই। তো সবাই আমার কাছে আসতে শুরু করলো, আমার না এই গানের অসুবিধা, আমার না গলাটা উপরে যাচ্ছে না, এটা দেখাতে গিয়ে আমার ভালো লাগতে শুরু হলো। তারপর তো ছেলেমেয়েরা একজন একজন করে এলো, দেখালাম। একটা রিয়েলিটি শোয়ে গ্রুমিং মানে শুধু যে ওই হরকত দেখিয়ে দিলাম তা না, তাদেরকে মেন্টালিও গ্রুম করা, মানে তুই ভালো বলতে পারবি, আমার হ্যাঁ, একদমই। বলার কি আছে। নিশ্চয়ই তাদেরকে তো নার্ভাস থাকে, ওইটাই বলতে চাচ্ছিলাম, নার্ভাস। নতুন জায়গা, কমফোর্ট জোনের বাইরে আমরা অনেক কিছু চাপিয়ে দিই। কঠিন একটা অ্যারেঞ্জমেন্ট চাপিয়ে দিলাম, তাকে বুঝতে হবে সে এত 2-3জন কিনে পারফর্ম করে, তার 40 জন মিউজিশিয়ান তার চারদিকে দাঁড়িয়ে আছে। তো ওদেরকে তো মানে মানসিক ভাবেও আমাদেরকে পাশে দাঁড়াতে হবে, সাইকোলজিস্টের কাজও করতে হয় খানিকটা, অনেকটাই করতে হবে। আমি না ছেলেমেয়েদের কি হয়, আমারও হয়, তোরও নিশ্চয়ই হয়েছে, সবার হয়। আমাদের অনেক উচ্চাকাঙ্ক্ষা থাকে, কিন্তু আমরা যে সব রিচ করতে পারবো এমনটা নয়। আমাদের নিজেদের অনেক লিমিটেশন আছে। আমরা কেউ সাংঘাতিক পারফেক্ট কেউ নই, কোনো মানুষ পারফেক্ট জন্ম নেয় না। তার কিছু স্ট্রেংথ থাকে, কিছু উইকনেস থাকে। এই দুটোকে আমার জানা খুব দরকার। এইটা আমি চেষ্টা করি বুঝিয়ে দেওয়ার, যে তোমার কি স্ট্রেংথ আছে, তোমার উইকনেসটা কি আছে। তোমার স্ট্রেংথটাকে তুমি ঘষা মাজা করো, ওটাকে আরো পাওয়ারফুল করো, আর উইকনেসটাকে চেষ্টা করো ওটাকে কিভাবে তুমি কন্ট্রোল করতে পারো। সব যাবে না, সব উইকনেস, এটা নিয়ে জন্ম নেওয়া অনেক সমস্যা থাকে, সেটাকে নিয়ে লড়তে হবে তোমাকে। উইকনেসই কি ফিয়ার আমাদের? না, ফিয়ার ইজ সামথিং এলস। ভয়ের কথা বলছি না, আমি বলছি উইকনেস মানে ধর কেউ একজন হিরোর রোল করতে চাইছে, স্বপ্নের নায়ক, কিন্তু তার হাইটটা খুব কম, তাকে এমন ভাবে ক্যারি করতে হবে, তার ব্যক্তিত্ব এমন হতে হবে যে লোকে তার মধ্যে সেই হিরোকে যেন দেখতে পায়, সেই অরাটাকে তৈরি করতে হবে। একজন মানুষের জন্ম থেকে তার গলার সমস্যা, তার ল্যারিংসের প্রবলেম, তার গলা উঁচুতে যায় না, এবং সেটা ডাক্তার বলেছে যে তোমার গলা খুব উঁচুতে যাবে না, কারণ তোমার গলার সমস্যা রয়েছে, তোমার ক্রনিক ফ্যারিঞ্জাইটিস রয়েছে, যেটা পুরোপুরি কোনো তোমার যাবে না, তোমাকে লড়তে হবে। তো সেটা তার উইকনেস, তার রেঞ্জের সমস্যা থাকতেই পারে গোটা জীবনে। তাকে এমনভাবে তৈরি করতে হবে যে আমার যা ক্ষমতা, সেই ক্ষমতা থেকে আমাকে একটু প্র্যাকটিস করে তৈরি করতে হবে, এবং আমি আমার লিমিটেশনের মধ্যে আমি কী করে বেস্ট ওয়েতে আমি আমার ট্যালেন্টটাকে প্রেজেন্ট করতে পারি। তো এইগুলো দেখানোর, ছেলেমেয়েদের মনে করিয়ে দেওয়া, বোঝানোর প্রয়োজন। আর হাউ টু হ্যান্ডেল লাইফ, হাউ টু হ্যান্ডেল রিজেকশন, সব থেকে ইম্পর্টেন্ট। তোমার ক্লাসে কি সেরকম কোনো একটা সেশন থাকে যেখানে তুমি গানের সাথে সাথে এই আমি এভরিডে বলতে থাকি কথা, এত কথা বলি আমার গলা একদম খারাপ হয়ে যায়, আর ক্লাস আমি একদম তাড়াতাড়ি করতে পারি না, সময়ও বেশি লাগে, আর অনেক কথা বলতে হয়।
প্রথমত প্র্যাকটিস করার মোটিভেশনটাই সব থেকে ডিফিকাল্ট। হ্যাঁ, প্র্যাকটিস করতে কার ইচ্ছে আর ইচ্ছে করে না। মিথ্যা কথা বলার ইচ্ছে ঠিক, করে ঠিক, না, ঠিক, 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 খুব ঠিক, টায়ারিং। ঠিক, এবং তাতে গান কিন্তু সে সারাদিন গাইছে, প্র্যাকটিস থেকে অনেক কঠিন গান গাওয়া, কিন্তু সে গান গাওয়ার সময় সে ইমোশনালি কানেক্ট করছে। কিন্তু প্র্যাকটিস হার্ডকোর এক্সারসাইজ তাকে আনন্দ দিচ্ছে না। কিভাবে তুমি যদি মানে মোটিভেশন হলে আনন্দ পাবে। প্র্যাকটিস করলে আমার রেজাল্ট কি সেটা নিয়ে সবাই শিওর নয়। সবার মনে কোথাও না কোথাও ডাউট থাকে, আদৌ প্র্যাকটিস করে হবে কি কিছু। যেদিন ও বুঝবে যে প্র্যাকটিস করলেই আমার স্বপ্ন পূরণ হতে পারে, তখন সে মোটিভেশনটা পাবে। তাকে সেই জায়গাটায় বুঝিয়ে দিতে হবে। অথচ আমি টাইম লাইন চেয়ে নিই, আমি তুই 3 মাস দে আমাকে, 3 মান্থস এটা কর, এবং এই গানটা তুই আছে গেলে রেকর্ড করে রাখ। 3 মাস পর প্র্যাকটিস যেভাবে বললাম কর, আবার তুই গাইবি, আবার দুটো রেকর্ডিং একসঙ্গে আমরা চালিয়ে শুনবো। কম্পেয়ার করে দেখে নেবো যে 3 মাসে তুই আদৌ তোর জীবনে নষ্ট করেছিস কিনা, না তোর তোর ভালো হয়েছে। যদি পারিস করতে, তাহলে আমরা এটাকে 3 মাসটাকে 3 বছর চালাবো, তারপর কন্টিনিউ করবো। কি মনে হয় তোমার কাছে? আগেও তো প্রচুর ছাত্রছাত্রী আসতো, এখনো ছাত্রছাত্রী আসে গান শিখতে। তারা যখন গান শিখতে আসে, তাদের এখন যেটা অধিকাংশ ক্ষেত্রে দেখি, আমি সারেগামাপা থেকে বেরোনোর পরে অনেক মা বাবা এসে বলেছে যে আমার মেয়ে বা আমার ছেলে রিয়ালিটি শোতে একটু গাইবে কি করে। মানে আমি যখন নিজে গান শিখেছি, আমার তো কোনো রকম আইডিয়া ছিল না, তখন এত রিয়ালিটি শো এর রমরমাও ছিল না সত্যি কথা বলতে। গান শেখার জন্যই শিখেছি। তো এখন যেটা এজেন্ডা ওয়াইজ একটা ব্যাপার থেকে যায় যে রিয়েলিটি শোতে গান গাইবো এবং সেখান থেকে একটা উপার্জন হবে, এইটা। তো সেই জায়গায় কি তুমি কোনো রকম ভাবে গাইড করো? মানুষের এটা দোষ না, দেখ মেয়েরা, বাবা মার স্বপ্ন থাকে ছেলে মেয়ের একটা জায়গায় পৌঁছক, এবং তারা সাধারণ মানুষ, তাদের কাছে হাজারটা অপশন কিন্তু নেই। কজন বাবা মা বলতে পারে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে যাচ্ছি সিনেমায় গান গাইয়ে দেবো? কজন বলতে পারে বাবা মা? ওটাই কিন্তু করতে চায় সবাই, রিয়েলিটি শো বলুক, কিন্তু কেউ যদি বলে তুমি না এই সিনেমায় প্লেব্যাক করবে, সে ঝাঁপিয়ে পড়বে, ওটা সব থেকে বড় সুযোগ। বাবা মারা বলতে পারবে না যে আমি তোকে হাত ধরে নিয়ে যাচ্ছি ওখানে, কারণ জানে না কোথায় যেতে হবে। হ্যাঁ, সেই গন্তব্যস্থলটা তাদের জানা নেই, তারা এত রিচের বাইরে সাধারণ মানুষের, তো তারা পৌঁছতে পারছে না। রিয়েলিটি শো তাদের রিচের মধ্যে পড়ে, যেখানে স্বপ্ন পূরণের একটা জায়গা আছে, যেখানে সাধারণ মানুষ আমরা যেতে পারি। বা মেয়ের হাত ধরে বলে আমি তোকে নিয়ে যাবো অডিশনে, দাঁড় করাবো, তুই পারবি করতে। এটা হচ্ছে আমি বলছি যে কারণে ছেলেমেয়েরা সবাই চায়। এবার আমাদের দায়িত্ব হচ্ছে যে ওখানে যাওয়ার জন্য যোগ্যতার প্রয়োজন হয়। তুমি শুধু গান ভালোবাসো এটা সাফিসিয়েন্ট নয়। অডিশনে 10,000 লোক দাঁড়িয়ে পড়ে, কিন্তু 50 জন মেখলা যোগ্য লোক পাওয়া যায় না। শুধু আমি কলকাতার কথা, আমি তো বম্বের শোটাও করি, জানিস তুই করেছি ওখানে। ন্যাশনাল লেভেলে তারা অডিশন করে 50 জন আইডেন্টিফাই করতে পারছে না যারা দারুণ, যাদেরকে মনে হচ্ছে যে ইজিলি তারা দারুণ পারফর্ম করবে। এটা কঠিন প্রিপারেশন, কিন্তু এখানে সবার মনে হয় যে আমি হয়তো পারবো করতে, সবাই এসে পার্টিসিপেট করে। পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিক হচ্ছে হয়তো তাদের মধ্যে অনেকে জানেই না সে রিজেক্টেড হচ্ছে, তার সমস্যাটা কি। অনেকে জানতে চায়ও কি, অনেকের মনে হয় যে তারা নিজেরা খুব ভালো গায়, এটাও হয়। ওইটাই তো আমাদের শেখানোর দায়িত্ব। দেখলাম আজকে আমি ক্রিকেট খেলতে খুব ভালোবাসি, আজকে আইপিএল এ প্লেয়ার সিলেকশনের জন্য যদি অডিশন করে, আমি চলে যাবো না তো? আমি ভাববো আমার এই পেট নিয়ে পারবো না দৌড়তে, আমি ফিট নই। গানের ক্ষেত্রে যেহেতু গানের সাদা কালো হয় না, মানে এটা ভালো এটা খারাপ কেউ বলতে পারবে? খানিকটা হয় খানিকটা হয় না। খুব প্রমিনেন্ট, তুমি একদম বেসুরের বেতালা শুনছো বলবে, কিন্তু দুজন ভালোই গাইছে, সেটা সাদা কালো তুমি বলতে পারবে না এটা ভালো এটা খারাপ, দু রকম। তো গানের ক্ষেত্রে যেহেতু অনুভূতির ব্যাপার, ওটা সবাই বুঝতে পারে না যে আমার সমস্যাটা কি। সবার মনে হয় আমি ভালো। আর এটা শুধু গানের জন্য নয় রে, সব জায়গাতেই আমরা রিজেক্টেড হলে আমরা তার দায় আমরা সমাজের উপর চাপিয়ে দিই, যারা তার দায়িত্বে আছে তাদের উপর চাপিয়ে দিই। আমার কোনো দোষ নেই, এটা আমাদের সমস্যা। আমি নিজে রিয়েলিটি শোতে বম্বেতে কত ট্রাই করে সেগুলো তুই কল্পনা করতে পারবি না। এখন যদি প্রার্থনা করে যেতাম এই বছর লাস্ট, আর যাবো না আমি কোনোদিন, আবার যাচ্ছি, পাচ্ছি না, আবার ফিরে আসছি। প্রতিবারই মনে হচ্ছে এই ঢুকছিলাম, মানে শোতে ঢুকে যাবো, লাস্ট রাউন্ড এলিমিনেট হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। আমি পুরো দোষটা আমার মনে হচ্ছে সিস্টেমের দোষ, ওই জন্য আমি পাইনি। আজকে সেই বয়সে এসে মনে হচ্ছে যে না, দোষ আমার ছিল,
আমি আমার অভাবটা তখন বুঝিনি, আমার জ্ঞান ছিল না, আমার অভাব ছিল, ওই জন্যই আমি ওই একদম লাস্ট জায়গাটা গিয়ে আমি গোলটা করতে পারছিলাম না, বারবার গিয়ে গোলকিপারের হাতে বল পড়ে যাচ্ছে। বা হয়তো মানে তুমি জানি না তুমি কতটা ঈশ্বরে বিশ্বাস করো বা করো না, হয়তো চাইনি যে তুমি ওই পথে দিয়ে আর যাও, হয়তো চেয়েছিল হয়তো তুমি মিউজিক ডিরেকশন। এটা আলটিমেট কথা, ডিসকাশন ফুল স্টপ হয়ে যায়। কারণ যা যা আমাদের জীবনে হয়, আমি ওই আবার প্রথম কথায় কিছু প্ল্যান থাকে না, এটা ঈশ্বরের ইচ্ছাতেই হয়েছে, ভালো মন্দ যায় না, ঈশ্বর আমাকে চাইনি, আমি চাইনি, এটা ফ্যাক্ট। কিন্তু মেঘলার সমস্যা তো ছিল, এটা তো আমি জানি, এটা আমি স্বীকার করছি। এইটাকে আমি ছেলেমেয়েদের আজ অব্দি কাউকে আমি বলিনি তোর কপাল খারাপ বলে পাসনি। কত ছেলেমেয়েরা এসে বলে আমি পেলাম না স্যার, এই চলে এলাম, এই বম্বেতে গেলাম, অডিশন দিলাম, আমি বলি না পাসনি সমস্যা আছে, আউট ঠিক কর, আবার যাবি, ট্রাই করবি, আউটটা শেষ কথা নয়, তোমাকে চেষ্টা করে যেতে হবে। কিন্তু আমার যে তুমি যেটা বললে সেই পার্সপেক্টিভটা যেমন একদমই ঠিক, সেই সাথে আবার আমার মনে আছে আমি দুজনের কাছে গান শিখতাম, একজন হচ্ছে তুষার দত্ত, তার কাছেও একবার একজন, হ্যাঁ ভীষণ গুণী শিল্পী, তো ওনার কাছে একবার একজন কেউ তার মেয়েকে নিয়ে গান শেখাতে এসেছে যে আমরা চাই আমার মেয়ে খুব ফেমাস হোক, এই কথাটাই বলেছিল। তো বলেছিল দেখুন আমি তো গান শেখাতে পারবো, ফেমাস হওয়ার ট্রিক্সটা আমি জানি না, গানটুকুনি শুধু শেখাতে পারবো। সেম আমি আবার শতভিসার কাছে কিছুদিন শিখেছি, শতভিসা ওর কাছেও কিছুজন শিখতে আসতো এবং তারা খুব ছোট, হ্যাঁ, যে কবে মানে সবে 3 মাসও হয়নি গান শেখা সবে শুরু করেছে, কবেও রিয়ালিটি শোতে গাইতে পারবে। অ্যাক্সেসটা ইজি বলে সবাই আসুন, সবার জন্য দরজা খোলা, অডিশনের জন্য দরজা খোলা, ওই জন্য সবার মনে হয় এটা একটা তো সুযোগ আছে, বুঝছো, সিনেমার জন্য করুক না অডিশন, সিনেমার জন্য অডিশন করুক, আমি বলছি সমস্ত ডিরেক্টর প্রডিউসার আমি অডিশন করবো সিনেমার সিঙ্গারের জন্য, ওখানে 50,000 লোক হবে এবং ওটা নিয়েও শুরু হয়ে যাবে, তারপর সিলেক্টেড না হওয়ার পর ও তো নিজের লোক, ও তো পেলো নিজের লোক বলে। এই বাস্তবটাকে অ্যাকসেপ্ট না করলে খুব সমস্যা, প্রতিদিন আমরা রিজেক্টেড হই, প্রতিদিন আমরা রিজেক্টেড হই কাজে। এই গান বানিয়ে দিলাম, 15 দিন চেষ্টা করে একটা গান বানিয়ে দিলাম, মানে কি যে পরিশ্রম একটা গান তৈরি করা, তুই জানবি, তার ট্র্যাক, তার প্ল্যানিং, কত কিছু, লিরিক্স সব রেডি করা, 3-5 সেকেন্ড গানটা শুনে রিজেক্ট হয়ে যায়, নট সাউন্ডিং গুড, ক্যান্সেল। দোষ নয়, তোমাকে লড়তে হবে, তাহলে তুমি তোমার রাস্তা বানাও, যেখানে তুমি কারোর উপর ডিপেন্ড করো না, তুমি তোমার, এই যে মেঘলা করছে তো, এই যে আমরা সেশনটা করছি, পডকাস্ট হচ্ছে, ও মালিক এটার, তোর ইচ্ছা মতো তুই শো বানাবে, যদি এরকম করতে হয় নিজে করো। আমি তো সিনেমার কাজ করছি, আমি জানি আমার গান রিজেক্টেড হবে, আবার বানাবো, আবার রিজেক্টেড আবার বানাবো, 10 বার রিজেক্ট হয়ে বাদ হয়ে যাবে, আবার পরের ছবিতে আবার গিয়ে বলবো একটা সুযোগ দিন, আবার বানাবো, এটাই কাজ, এই ধৈর্যটাই প্রয়োজন, কাউকে দোষারোপ করো না, তাহলে কঠিন হয়ে যাবে রাস্তা। যেরকম আমাকে অনেকে এরকম বলেছে যে হ্যাঁ হয়তো চান্স পায়নি, ও ওখানে অন্য টাকা পয়সাটা হয়তো কেউ কেউ বলেছে, কেউ কেউ, যেটা পুরো মানে আমি প্রথম দেখলাম সবথেকে বেশি, এর আগেও বলেছে, আমি 2006 সালে এবার র্যান্ডম বলে দেয় 1 লাখ টাকা 1.5 লাখ টাকা চাওয়া হয়েছে, মানে জাস্ট বলে দেয় তারা, আমি একদমই আমি তখন বলি হ্যাঁ, আমি যেবার অদিতি দুর্নিবার যেবার ছিল, তুমি অডিশনটা নিয়েছিলে, পরের বার আমি নিয়েছি, আমি আপনাদের বলছি পরের বার অডিশন নিয়ে ও গান গিয়েছিল, আমি এত বছর হয়ে গেল, কত বছর হলো, 7 বছর তো হয়ে গেল না অডিশনের গান, প্রথম গান কে মনে রাখে, আমার মনে আছে তুমি না হয় রোহিতের কাছে, এর থেকে ভালো কেউ আজ অব্দি গায়নি রে, আজ অব্দি কেউ গায়নি রে, তোর অন্তরা তুই যা গিয়েছিলি, আমার এখনো গানে বাজে, আমি এ দিয়ে 3টে প্লাস করে রেখেছিলাম গোল করে, আমার পকেটে কাগজটা ছিল, মাঝে মাঝে মেঘলা এসছে কি, আমার কি ইন্টারেস্ট, আমি জানি এই মেয়েটা শোতে ফাটিয়ে দেবে, তো এইটা লড়তে হয়, তুই তো লড়েছিস তো, প্রথমবার তুই পাসটি, পরের বার এসে তুই ইনফ্যাক্ট মানে র্যাঙ্ক করে ঢুকে গেছিস। তো আমি এটা আপনাদের জন্য বলছি যে টাকা পয়সা চেয়েছে মিথ্যে তো প্রচুর লোকে বলে, আর যদি সত্যি হয়ে থাকে তাহলে এরা বাইরের লোক। আমি রাস্তায় লাইন দিয়ে অডিশন দিয়েছি, আমি কলকাতায়
একদম রাস্তায় লাইন দিয়ে, এবং তারপরে যেহেতু আগের বছর পাইনি, তারপর মনে হয়েছে না কলকাতায় তো প্রচুর ক্যান্ডিডেট থাকে, যদি না চান্স পাই আবার রায়গঞ্জেও লাইন দিয়ে অডিশন দিয়েছি, এবং দুটো জায়গা থেকেই কল এসেছিল। সারেগামাপায় একটা স্ট্যান্ড করতে গেলে যে টাকা লাগে না, তার সব থেকে বড় উদাহরণ বোধহয় আমি। তোর মতো আর অনেকেই, আরো অনেকে, মানে আমি তো আমার কাছে সব থেকে বড় উদাহরণ। যারা প্রতিবার শোতে পার্টিসিপেট করে তারা বলতে পারবে, তারা তো এসছে, টাকা পয়সার প্রশ্নই ওঠে না। এটা ভারতবর্ষে কোথাও হয় না, এবং সব থেকে কোনো কোথাও হয় না, এটা মিথ্যা কথা, কোথাও হয় না। এবং সব থেকে বড় কথা, এক এক দিন একটা এপিসোড রান করতে পার পার্টিসিপেন্ট যে পরিমাণ খরচ করতে হয় চ্যানেলকে, সেটা একজনের পক্ষে দেওয়া সম্ভব না। আর এটা কোনো একজনের সিদ্ধান্ত না, এটার মাথাটা কে জানি না আমি, অত সহজ নয়। কে বোম্বেতে বসে আছে, কারা ভাবছে, সবার একটা ওপিনিয়ন থাকে। তুমি একটা জায়গায় পার্টিসিপেট করবে, তাতে তুমি কোথায় পার্টিসিপেট করছো, সেখানে কিভাবে পার্টিসিপেট করলে সবার ভালো লাগবে, এগুলো একটা প্রিপারেশনের প্রয়োজন আছে। অডিও ভিজুয়াল, তাই না? অডিও ভিজুয়াল ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি ভালো গাইছো, ভালো পারফর্ম করছো, ভালো কথা বলছো, মানুষ তাকেই ভালোবাসে যে সুন্দর করে পারফর্ম করে, অডিয়েন্সের সাথে ইন্টারঅ্যাক্ট করে, ভালো করে কথা বলে। মানুষ তারা সবসময় জনপ্রিয় হয়। ঠিক। সো অনেক অনেক বিষয় আছে। তোমরা যদি মানে একবার দুবার চারবার ফেলিয়ার হও, তাহলে নিজেকে তৈরি করো, আর কিছু না। সোর্স করে কিছু হবে না জীবনে, কিচ্ছু হবে না। সোর্স করে কেউ কিছু জীবনে কোনোদিন করতে পারে না। সব সাধারণ মানুষ, মধ্যবিত্ত করে লোকজন, তারা জীবনে কিছু করেছে সবাই, কারণ তারা অনেক বেশি, তাদের অনেক পরিশ্রম করতে পারে। কিন্তু জীবনে বড় হওয়ার রাস্তাটা একই, পরিশ্রম করবে, নিজে ভালো কাজ করবে, যে ফিল্ডে কাজ করছো সে কাজে নিজেকে প্রমাণ করবে যে তুমি ভালো, তুমি ঠিক কাজ আসবে তোমার কাছে। আরেকটা জিনিস আমার মনে হয় যে আমি যখন কোনো রিয়েলিটি শোতে গেছি, তার আগে ডিডি বাংলায় গেছি বা ইটিভি, কিন্তু সেই পরিচিতিটা লাভ করিনি। সারেগামাপার একটা বিশাল পপুলারিটি আছে, এবং সেই কারণে সারেগামাপা থেকে বেরোনোর পরে আমার ওই গানটাকে আমি প্রফেশন হিসেবে নিতে পারলাম। তোমার কাছেও গল্প করেছিলাম যে যেদিন সারেগামাপা থেকে ফোন কলটা আসে যে তুমি সিলেক্ট হয়েছো, সেদিন আমি একটা শো করতে গেছিলাম, একজন 600 টাকা হাতে গুজে বলেছিল মিষ্টি খেয়ে নিস। এবার এটা অনেকবারই হয়েছে, এবং তখন আমি প্রশ্ন করেছি, আমি মিষ্টি খাওয়ার জন্য গান বাজনা করছি, তা তো না। তোমাকে যখন বলেছিলাম, তুমি বলেছিলে একদিন এটার পিছনে আরো 2 শূন্য যোগ হয়ে যাবে, এবং সেটা হয়েওছে। তো কথা হচ্ছে, আমি মাঝে মধ্যে যখন ভাবি যে সারেগামাপার আগে কি আমি খারাপ গাইতাম, না, সারেগামাপার আগেও আমি হয়তো বেটার গাইতাম, কারণ আরো বেশি প্র্যাকটিসে ছিলাম। কিন্তু কেন আমার রেমুনারেশন হাইক, একটা তো হলো যে পপুলারিটির জন্য, কিন্তু ডে বাই ডে আমি নিজে এটা বুঝেছি যে সারেগামাপার মঞ্চে শুধু গান বাজনা হয় না, এটা ওভারঅল গ্রুমিং। যেরকম আগে আমি একটা স্টেজে উঠে নিজের নামটুকুন বলতে বা নমস্কার বলতে বা কিছু একটা বলতে ভয় পেতাম, যিশুদা অনেক সময় টন্ট করেছে যে কথা, সেই দুধ নিয়ে আসা, বা তোমরা অ্যাজ আ হোল পুরো মঞ্চটার মধ্যে থেকে যখনই কেউ একজন বেরোচ্ছে, একজন অ্যামেচার থেকে প্রফেশনাল হয়ে বেরোচ্ছে, একটা পলিশড ভার্সন বেরোচ্ছে। একদম তাই না? কারণ ওখানে তুমি স্টেজ ফিয়ার তোমার কাটবেই, কারণ তুমি রোজ ফেস করছো। তার সাথে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হয়, সেটা আমি এর আগে মেনশন করেছি একটু আগে, সেটা হচ্ছে একটা গানকে নতুন প্রেজেন্টেশন, তোমার কানে যেটা রেফারেন্স নেই, নতুন মিউজিক অ্যারেঞ্জমেন্ট, তার সাথে তুমি গাইছো, তোমার সাথে 30 জন মিউজিশিয়ান বাজছে, তুমি শিখে যাচ্ছ অ্যাট এ টাইম 30 জন মিউজিশিয়ানকে নিয়ে আমি গাইবো, কিন্তু সেন্টার স্টেজ আমাকে সবাই দেখছে। আমাকে পুরো দায়িত্ব নিতে হবে যে এই গানটার পিছনে কিছু মানুষ খুব পরিশ্রম করেছে, তাদের পুরো পরিশ্রমটা ডিপেন্ড করছে আমি কিরকম ভাবে আপনাদের গান শোনাচ্ছি। এটা হিউজ রেসপন্সিবিলিটি। সে কিন্তু দায়িত্ব নেওয়া শেখে না স্টেজে, এবং মিউজিশিয়ান হিসেবে সে অনেক রেসপন্সিবল হয়ে যায়, এবং ওই সে রেসপন্সিবিলিটি থেকে তার প্রফেশনালিজমে জন্ম নেয়, আগামী দিনে সেটা থেকে যায়। এটা তো তুই মাঠে না নামলে হবে না, ওটা ওই মাঠে নামার মতো। পাড়ায় খেলতাম, বাড়িতে খেলতাম, ছোট্ট কাছে, এবার মাঠে নেমে যাবো, স্টেডিয়াম চারদিকে লোক করছে, সেই স্ট্রেস নিয়ে তুমি খেলছো, প্রতিটা বল মনে হচ্ছে এখনই আমি আউট হয়ে যাবো, তখন কি তুমি প্রফেশনাল হবে। ওইটাই হয় রিয়েলিটি শো স্টেজে।
তুমি যখন পারফর্ম করতে মানে পারফর্ম মানে আমি বলছি কম্পিটিশনে যখন ছিলে তখন নার্ভাসনেস ফিল করেছো তো? যে আমার নামই ছিল ক্যাবলা, আমাকে মিউজিশিয়ানরা ক্যাবলাই বলতো। আমাকে কনফিউজড মেকলা বলে ডাকতো। তোকে বলতো তুই খুব প্রশ্ন করতে, এটা কি তো দুবার করবো? হ্যাঁ দুবারই তো করবি। ও তাহলে একবার করে আরেকবার করবো, দুবারই তো হলো ব্যাপারটা। তো এগুলো এটা কনফিউশন না, তুই খুব সাবধান নিজের আউটপুট নিয়ে, তুই খুব কোয়ালিটি কনসিয়াস। এই কোয়ালিটি কনসিয়াসনেস থেকে তুই এত কনফিউজ থাকতি। আর আমার নার্ভাসনেসের পেছনে একই লজিক ছিল, আমি খুব ভয় পেতাম খারাপ হবে না তো, আমার জিনিসটা খারাপ শোনাবে না তো, ওই ভয়, ওই একটা অ্যাংজাইটি কাজ করে। আমি ভীষণ অ্যাংজাইটি কাজ করতো। স্টেজে যখন কেউ মানে ওরকম অ্যাংশাস থাকছে, আমার যেমন প্রচুর বার হয়েছে, মানে আমি বলে বোঝাতে পারবো না, কাউন্টলেস টাইমস, তখন তুমি কি করো? মানে তোমার কি টেকনিক? হ্যাঁ স্টেজে ধরো প্রচন্ড টেনশন হচ্ছে, আমার যেরকম প্রচন্ড হাত ঘামে, মানে পা কাঁপ, প্রথম দিকে তো মানে হাত পা ঠান্ডা হয়ে যেত। হ্যাঁ এখনো যখন আমি ইনফ্যাক্ট আমি দেখলাম যে গেস্ট অ্যাপিয়ারেন্সের জন্য তখনও আমার বুক হচ্ছে। অ্যাকচুয়ালি আমার হয়, আমি কিছুদিন আগে গান গেতে ঢোক গিলেছি লাইভ শোতে, এবার নিজেই বলছি ঢোক গিলাম, নার্ভাসনেস কাজ করে। কিছু লোক থাকে তারা একদম নার্ভাস হয় না, বলে আমি এখনো নার্ভাস হই, এবং সেটা আস্তে আস্তে কাটে। নার্ভাসনেস থাকা ভালো না খারাপ না, তুমি যারা জানতে তুমি একটু তার 40% ড্রপ করে যাবে সেটা নার্ভাস ছিলে। স্টেজে নার্ভাস হওয়া মানে তোমার প্রপার নার্ভাস সিস্টেম কাজ করে না, তোমার ব্রিদিং টেকনিক ড্রপ সবার আগে ব্রিদিং টেকনিক ড্রপ করে যাবে, জোরে জোরে নিঃশ্বাস নেবে, জোরে জোরে ছাড়বে। তখন নর্মাল নিঃশ্বাস কোনো টেকনিক আছে কি যেটার ফলে? মেডিটেশন ইজ আ ওয়ান্ডারফুল টেকনিক, মেডিটেট করা উচিত। তুমি রোজ মেডিটেট করো? না, সত্যি কথা বলি করি না। তোমাদের মিউজিকটাই বোধহয় মেডিটেশন, ওই কাজটা কনসেন্ট্রেট। মেবি নার্ভাস তো আমিও হই, আবার কখনো কখনো একদমই নার্ভাস হই না। আমার ক্ষেত্রে আমার মনে হয় যে বিষয়টার উপরে খুব যদি কন্ট্রোল থাকে তাহলে তুমি নার্ভাসনেস জয় করতে পারো, যেটা আমি আমার অভিজ্ঞতা দিয়ে আমার মনে হয়েছে। মানে আমি কিছু কিছু বিষয়ে যেটা আমি বিরাট কনফিডেন্ট, আমি এক ফোঁটা নার্ভাস হই না। মানে অন স্টেজ দাঁড়িয়ে আমাকে কেউ বললো 5 মিনিট টাইম দিলাম, আপনি একটা গান তৈরি করে দিন, অ্যারেঞ্জমেন্ট করে দিন, আমি একদম নার্ভাস হবো না, কারণ আমি এতটা কনফিডেন্ট যে আমি পারবো, রাবাট করে করবো। এটা আমাকে স্বরূপদাও জিজ্ঞেস করেছে তখন বলেছিল তোমাকে যদি বলা হয় তোমার নাম কি, তুমি কি কোনোবার ভুল বলবে, বা সেটা বলতে গিয়ে কি তুমি দুবার ভাববে না? তো তাহলে গানটাও অতটাই বোধহয়। কিন্তু আবার এটাও দেখেছি আমি যখন বিশেষ করে দিওয়ানা হুয়া বাদল একটা গান ছিল, রিহার্সালে অসাধারণ, মানে আমার নিজেরও মনে হলো গানটা অসাধারণ হচ্ছে, সবাই বলছে ভালো হচ্ছে। ইনফ্যাক্ট আমি যখন প্র্যাকটিস করছি তখন যারা ভায়োলিন বাজাচ্ছিল তারা ইনফ্যাক্ট রেকর্ড করলেন, তার মানে অল ওকে। তাও যখন শুট হবে তার আগে মনে হচ্ছে যদি ভুল হয়ে যায়, এবং হলো ভুল। এটা ভুল হওয়ার কারণ হলো যে আগে মনে হয়েছিল যদি ভুলে যাই বা যদি ভুল হয়, ওই জন্য মানে প্রচন্ড প্রিপারেশন থাকা সত্ত্বেও কিন্তু এটা হওয়া সম্ভব না। প্রচন্ডটা মনে হচ্ছে প্রচন্ড ছিল না। দিওয়ানা হুয়া বাদল গাওয়ার জন্য 7 দিন 10 দিন সাফিসিয়েন্ট না। মানে রিয়েলিটি শো এর গল্প অনেক করলাম, কিন্তু রিয়েলিটি শো থেকে আস্তে আস্তে তুমি মানে গ্রুমার হিসেবে কাজ করার আগে তুমি মিউজিক ডিরেকশনে একবার ট্রাই করেছিলে, কিন্তু তারপর ইনফ্যাক্ট বাজে বিনার মিউজিক অ্যারেঞ্জমেন্টটা তুমি করেছো, আমার জীবনের প্রথম যেটা প্লেব্যাক। তো তারপর মিউজিক ডিরেকশনের এটাও তো একটা জায়গা যেটা ক্র্যাক করতে হয়, ইটস নট ইজি টু ক্র্যাক। তো সেইটা কি করে করলে? আলাদা এফোর্ট নেই, আমি তো মিউজিক নিয়ে কাজ করছি প্রতিদিন। তুমি তো প্রচুর সময় তো তোমাকে ডিভোট করতে হয় এই সময়টাতে। হ্যাঁ আমি বললাম কম ঘুমিয়ে কাজ করেছি, শরীরের উপর অত্যাচার প্রচুর করেছি। মানুষ কেউ জীবনে একা বড় হতে পারে না, কেউ না কেউ তোমার হাত ধরবে, তোমাকে হাত ধরে উপরের দিকে টানবে। যেরকম আমার গুরু কলকাতায় পাঠিয়েছেন, অনুপম দেব আমার হাত ধরেছিলেন, পাঠিয়েছিলেন। আমার স্ত্রী আমার হাত ধরেছে, আমাকে হেল্প করেছে, আমার বাবা আমার পরে। তো এরকম জীবনে নানান জায়গাতে কেউ না কেউ হাত ধরে। এই সারেগামাপা মারফত অভিজিৎ দা কিন্তু আমার হাত ধরেছিল। অভিজিৎ দার দৃঢ় বিশ্বাস ছিল যে আমি ভালো মিউজিক করবো। অভিজিৎ দার বিশ্বাস, অভিজিৎ দা আমাকে নিয়ে গেল প্রজাপতি ছবির মিউজিক করার জন্য, এবং যার কাছে নিয়ে গেল অতনু রায়চৌধুরী, দেবতা তুল্য মানুষ আর কি, এত ভালো মানুষ। উনি সমানভাবে আমাকে সাপোর্ট করলেন। আমি কিছুই তো করিনি,
এই যে আমি মানুষের অকৃত্রিম ভালোবাসাগুলো পাচ্ছি, এগুলো তো কোথাও না কোথাও বাবা মার আশীর্বাদ, উপরওয়ালার আশীর্বাদ আমি পেয়ে যাচ্ছি। সবার জীবনে কেউ না কেউ মাসে তোমাকে সাহায্য করবে। ওই ছবির কাজ করলাম, ছবির কাজ ভালো হলো, সবাই কেউ অ্যাপ্রিসিয়েট করলো। এই খাদান ছবির আগে আমাকে দেবদা ফোন করলো, দেবদা ফোন করে বললো তোকে একটা ছবি মিউজিক করতে হবে, এবং আমাকে পুরোপুরি সাপোর্ট করলো। আমার মনেই করো না যে আমি মানে পারবো না করতে, বা কোনো রকম ডাউট ছিল না। সবসময় দারুণ করবে, তুই বেস্ট কাজ করবে, এরকম ভাবে আমায় সাপোর্ট করলো। কিশোরী গান তৈরি করার পর রিলিজের অনেক আগে বলেছিল এই গানটা সুপার হিট, দেখে নিস। তো আত্মবিশ্বাস, মানুষ তুমি যাদের সাথে কাজ করছো তারা তোমাকে কতটা ভালোবাসে, কতটা সাপোর্ট করে, এগুলো ইম্পর্টেন্ট। আর এগুলোও ভাগ্যগুণে হয়। আমার কিচ্ছু গুণ নয়, এগুলো ওদের অনেক কৃপা। আমি বলবো, আমি এটা এই বয়সে এটা মানি মেঘলা, মানে বলার জন্য না, আমি 200% মানি। আমরা নিজে কেউ কিছু করতে পারি না, কেউ না কেউ পাশে দাঁড়ায়, কেউ না কেউ সবসময় আড়াল থেকে তোমাকে সাপোর্ট করতে থাকে। কিছু মানুষ তো ডেফিনেটলি হাতটা এসে ধরে, আবার অ্যাট দ্য সেম টাইম যখন তুমি সফলতার সিঁড়ি দিয়ে একটা একটা করে স্টেপস এগোচ্ছ, প্রচুর এনভিও ফেস করতে হয়, সেটা কিভাবে হ্যান্ডেল করো? আমরা যখন জীবনে বড় হতে থাকি, অনেক বাইরের মানুষ এসে তোমার বন্ধু হতে শুরু করবে, এবং অনেক কাছের মানুষ তারা আবার দূরে সরে যায়, দিতে শুরু করে। সেটার কারণ আমি জানি না কেন হয়। কোথাও ইনসিকিউরিটি না, কোথাও তারা ভাবতে শুরু করে যে মানুষটা জীবনে বড় হচ্ছে মানে এবার পা মাটিতে পড়বে না, এরকম কিছু কিন্তু হয় না। কিন্তু আমার মনে হয় শুধু আমরা ভাবি, এটা মিসজাজ করি, আমরা জাজমেন্টাল করি মানুষের প্রতি। ওরকম জায়গা থেকে অনেক মানুষ, আমার অনেক কাছের মানুষ আমার গান সাকসেসফুল হওয়ার পর আমাকে কনগ্রাচুলেট করেনি। আমি জানি তাদেরকে, তাদের অন্য সময় পাশে তোর হচ্ছে না জীবনে কিছু, আমরা আছি তোর সাথে, কিন্তু হওয়ার পর আমাকে কিন্তু কনগ্রাচুলেট করছে না। ওই বন্ধু ফেল করলে খুবই খারাপ লাগে, কিন্তু ফার্স্ট হলে আরো খারাপ লাগে, এটাও হয় কখনো। এটা কোথাও গিয়ে হয় হয়তো, এটা এক ধরনের এটা ফিলোসফি স্ট্রং হলে হয়তো হবে না, এবং অনেক লোক তোমার পিছনে লাগতে শুরু করবে, যেটা বললি, এ কিন্তু তোমার কাজে খুব একটা ডিস্টার্ব করবে না, এ তোমার ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত জীবন ডিমোরালাইজ করে দিতে পারে। তুমি যদি অ্যাকসেপ্ট করো, তুমি অ্যাকসেপ্ট করবে কেন? তুমি বড় হলে তোমাকে নিয়ে আলোচনা হবে, তুমি বড় হলে তোমার শত্রু হবে, বন্ধু হবে, এইগুলো নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। কারণ তুমি কালকে কাজ করবে না, তোমাকে আবার তোমাকে নিচে ফেলে দেয়, তোমাকে নিয়ে আলোচনাই করবে না। আলোচনা না করার থেকে করা ভালো। আমি ওটা ডিস্টার্ব হই না। প্রথম মতো এখন মানুষটা নৃশংসভাবে আক্রমণ করে সোশ্যাল মিডিয়ায়, কিছু মানুষকে আক্রমণ করে পড়লে মানে গায়ে কাঁটা দেবে, কি করে বলছে, এত মানুষের এত রাগ। অচেনা মানুষ, একজন অচেনা মানুষকে নিয়ে মানুষ এমন খারাপ ভাষায় আক্রমণ করে যে ও চাইছে যে পড়ে তার চোখে জল পড়ুক, তার একটা আনন্দ হবে এতে। এটা তো কোথাও সাইকোলজিক্যাল প্রবলেম মানুষের। আমার মনে হয় কি সেই আঘাত করে যে নিজে আহত হয়, হতে পারে। কিন্তু আমি কষ্ট পেয়েছি বলে আরেকজনকে আঘাত করে অন্যকে কাঁদিয়ে না, ঠিক আছে আমি একা কাঁদছি না, আমার সাথে ও কাঁদছে, এই স্যাডিস্টিক প্লেজারের কোনো মানে হয় না। আমার একটা জিনিস খুব মনে হয়, পড়াশোনার সাথে না ফিলোসফি, জীবন দর্শনের একটা স্ট্রং সাবজেক্ট হওয়া উচিত। তুমি জীবনটা কিভাবে হ্যান্ডেল করছো, এগুলো কোথাও হ্যান্ডলিং এ প্রবলেম। এটা তো ও কিছু আদায় করতে পারছে না। ওর একটা গানের নিচে খারাপ কথা বলে ও কি পাবে? আমার একটা ছবির নিচে খারাপ কথা বলে ও কিচ্ছু হচ্ছে না, জাস্ট নিজের একটা ফ্রাস্ট্রেশন বেরোচ্ছে আর কি। ওটা ওকে বোঝাতে হবে যে তাতে তোমার কিছু হবে না। আমি অতদিনে একটা জিনিস মেনটেন করেছি, আমার সোশ্যাল মিডিয়ায় আজ অব্দি কোনোদিন কোনো নেগেটিভ পোস্ট, নেগেটিভ কমেন্ট, অল পজিটিভ জিনিস আমি শেয়ার করি। যা খারাপ লাগা সব রেখে দিয়েছি আমার অভিজ্ঞতা, এই খারাপ লাগাগুলোই আমাকে তৈরি করবে। কখনো ইচ্ছে করে না বলি, বোঝাই, আমি এটা সাফিসিয়েন্ট হবে না। মানে তুমি যেভাবে বোঝাতে চাইছো সোশ্যাল মিডিয়ায় উত্তর দিয়ে তাকে, এটা আবার ওই একই জিনিস আমাকে আঘাত করলো, পাল্টা একটা চর মেরে আমিও মারতে পারি, এটা খুব আমার লাভ হবে না। তুমি তো বলছিলে ফোনে তোমাকে পাওয়া যায় না, আমার অফই থাকে, আমি কটা অনুষ্ঠান করতে পারি না, শুধুমাত্র আমার ফোন
আমি ধরি না বলে বেশিরভাগ সময়। এইটা কি করে তুমি করতে পারলে? মানে এখন এই মুহূর্তে মডার্ন লাইফে সব থেকে বড় সমস্যা আমি বলতে পারি ফোন। আমি রিসেন্টলি ইউটিউবও ডিলিট করলাম আমার ফোন থেকে। বিরাট এনগেজমেন্ট। আমি ফেসবুক সবসময় ইয়ে করে রাখি। হ্যাঁ, ফেসবুকটা আমি দুদিন পরে ওটা কি বলে টেম্পোরারি ডিঅ্যাক্টিভেট। সারাক্ষণ তুমি মিউজিকের মধ্যে থাকো, মানে একটা দিন কম পড়ে যায়। 24 ঘন্টা যখন রাত 2টো বাজে গো, যখন আমাকে বলে এসে, আমি 2টো বাজে মানে আবার ঘুমোতে যেতে হবে দিনটা কিছু। এবার গিয়ে ভাবছি কিছু তো করতে পারলাম না, আমরা কিচ্ছু করা যায়ই না, মানে যা যা করতে চাইছিলাম কিছু করতে পারিনি। আর তার জন্য মনে হচ্ছে যেন আমি টাইম ম্যানেজ করতে পারি। তখন মনে হয় যে 24 ঘন্টার জায়গায় 30 ঘন্টা থাকলে ভগবান যদি একটা আশীর্বাদ দিয়ে দিত আমাকে, বর দিয়ে দিত, আমি সত্যিই বরটা চাইতাম যে আমি জীবনে কোনদিন ঘুমোবো না, কিন্তু আমি অসুস্থ হবে না, আমাকে সুস্থ করে রাখো, শক্তি যেন থাকে আমার জীবনে। কতক্ষণ ঘুমাও সারাদিনে? এখন একটু 7 ঘন্টা ঘুমানোর চেষ্টা করছি, কারণ আমার শরীরে নানান সমস্যা ধরা পড়ে। আচ্ছা, তাতে ডাক্তার বলে যে আপনার শরীরের সমস্যাগুলোর কারণ হচ্ছে আপনি ঘুমোন না। কেন এতটা সময় তুমি মানে কি কারণে দাও? মানে আমি জানি তোমার প্রচুর মিউজিক নিয়ে এনগেজমেন্ট থাকে, মানে কি রকম, মানে প্রোগ্রামিং এর কাজ নিজে? আমি যেহেতু নিজে করি, নিজেই করো সবটা? পুরোটা করি বলে শুট করলাম, প্রোগ্রামিং করলাম, সারেগামাপার জন্য পেপার করলাম, হ্যাঁ একটা গানের প্রেজেন্টেশন নিয়ে পুরো স্কেচ তৈরি করলাম কিভাবে কি করা যায়, এগুলো সব করে নিই। এগুলো শিখেছো কিভাবে? মানে তুমি তো তখন ওইভাবে ওই প্রফেশনালি তো কারোর কাছে মনে হয় না শিখেছো বলে, নাকি? এই বিষয়টা শিখিনি, এটা অভিজ্ঞতা দিয়ে শিখেছি। ইনস্ট্রুমেন্ট কি আগে থেকে বাজাতে চাও? কিছু কিছু জিনিস বাজাতে পারতাম। এই যে প্রপারলি একটা পেপার করা, আজকেও যারা মিউজিশিয়ান এগুলো চেষ্টা করে শিখেছি। আচ্ছা, মানে এটা শেখার মানে কারণটা হচ্ছে আমি যেটা চাইছি সেটা আমি বোঝাতে পারছি না, অন্য কারো ইন্টারপ্রিটেশন অন্যের মতো করে ফেলছে। পিছন থেকে আমার বারবার এরকম নয়, এরকম চাইছে, কিরম চাইছো বল, লিখে দাও না, এবার লিখতে পারছি না, বোঝাতে পারছি না, তো বললাম শিখতে হবে। এবার যারা সিনিয়র মিউজিশিয়ান আছে তাদের পেপার নিয়ে স্টাডি করতে শুরু করলাম, তাদেরকে জিজ্ঞেস করতে শুরু করলাম, ওইগুলোতেই সময় গেছে আমার। আমি যখন প্রথম কিউবেস স্কুলে বসে আছি, সফটওয়্যারটা খুলে নিউ এন্ডটা তখন ছিল, নিউ এন্ডটা খুলে বসে আছি, কিছুই বুঝতে পারছি না, বন্ধ হয়ে যাচ্ছে, টুং টাং পুং পাং আওয়াজ করছে, কি জানি কি করবো, ফোন করছি, কেউ এটা বলছে এইভাবে করো, ওটাকে ইউজ করো, আবার ঘাটলাম, চলে গেল একটা, দেখলাম 16-17 ঘন্টা। তো এরকম করে তখন আমি বিজয় করে থাকতাম। এটা বেশি দিন আগের কথা না, কিন্তু মানে 2010-11-12 ওই সময়টায় আমি এইসব ঘাটাঘাটি শুরু করলাম, এবং তাতে প্রথম 5-6 বছর ওইসব করতে করতে কেটে গেছে, তারপরে কি শিখেছি, আর এখন মনে হচ্ছে রোজ শিখছি। এই পোরশনটায় কোনো টিচার থাকলে কি সুবিধা হতো? নিজেকে যতটা অনেকটা ফাস্ট হতো লার্নিং। টিচার থাকলে তাড়াতাড়ি হতো। তোমার একাডেমিতে এইটা শেখানো হয় না? আমি ভাবছি, মানে আমি ভাবছিলাম আমি একটু নিজে শেখাবো, আমার ইচ্ছা শেখানোর আছে, আমি সময় করতে পারি না একলা। এখন একটা দৌড়বার বয়স, তো এখন একটা দৌড়চ্ছি, যখন একটু থেমে যাব তখন আমি শেখাবো সব। খাদানের পর আর কি কি কাজ আসছে যেটা হয়তো রিলিজ হয়নি? খাদানের আগেও একটা ছবিতে আমি করেছিলাম, সেটা রিলিজ হয়নি, সেটা রিলিজ হবে। খাদানের পরেও কল আসছে নানান জায়গা থেকে, বসেছি, গান জমা দিয়েছি, প্রসেস একই প্রসেস, প্রমাণ করতে করতে যেতে হবে। যত গান হিট দাও, ফ্লপ দাও, হিট হলে তোমার সুবিধা হয়, বিশ্বাস জন্মাবে। আচ্ছা, যদি তোমাকে জিজ্ঞেস করি আগামী 5 বছরে তুমি নিজেকে কোন জায়গায় দেখতে চাও, বা তোমার ফিউচার প্ল্যানস কি কি, সেটা যদি একটু বলো। বোরিং উত্তর দেবো না, বলো না। আমার কোনো প্ল্যান নেই ফিউচার, কোনো প্ল্যান নেই, শুধু বলিস কি চাই আগামী 5 বছরে আমার জীবনে ঘটুক। আমি অনেক গান বানাতে চাইছি, তৈরি করতে চাইছি গান, এবং একটু গানগুলো যদি লোককে শোনাতে পারি, সব গান চাইলে তো শোনানো যায় না। আমি আমার চ্যানেল থেকে দিলাম, হয়তো 500 লোক 5000 লোক শুনলো, আমি যদি একটু লোক শুনুক, তো সেটার রাস্তা আমি জানি না। আমার রাস্তা একমাত্র যদি সিনেমার মাধ্যমে যায়, বা আমার নিজের চ্যানেল নিজের থেকে ছাড়ি, তাদের পৌঁছার একটু মানুষ অব্দি যদি আমি যেগুলো করতে চাইছি, যে কাজগুলো করতে চাইছি নিজের ক্রিয়েশন, তাহলে আমি স্যাটিসফাইড। খুব পপুলার হওয়ার আমার হোক, এটা আমার নিজের মানে উচ্চাকাঙ্ক্ষা নেই, বিরাট স্বপ্ন নেই। মানে আমি এখন জীবনে যে অবস্থায় আছি, এই অবস্থায় সারা জীবন থেকে গেলেও চলবে। মানে আমি বলছি স্ট্যাটাস অনুযায়ী, এটা আমার জীবনে অনেক বেশি পাওয়া, অত স্বপ্নই ছিল না অনেক। কিন্তু গান মা আবার খিদেটা ভীষণ ভেতরে একটা থটপট করছে, মনে হচ্ছে যেন যেটা পারতাম করতে সেটা শোনাতে পারলাম না, আমার ভেতরে যেটা আছে মনে হচ্ছে ওইটা আগামী 5 বছরে আমি অনেক গান তৈরি করতে চাইছি।
ওটা আমার জীবনের একমাত্র টার্গেট এখন। সেটা যদি হয় তাহলে তোমাকে আরো কিছু কিছু জায়গায় স্যাক্রিফাইস করতে হবে, যেরকম এখন তোমার একাডেমিতে একটা সময় দিতে হয়, তোমার সারেগামাপার জন্য একটা অনেকটা টাইম দিতে হয়। তো তুমি যদি পুরোপুরিভাবে খানিকটা তো ডেফিনেটলি ওটাও ব্রেড অ্যান্ড বাটার বলতে পারি, কিন্তু তা বাদেও হয়তো এতদিনের একটা কানেকশন থেকে যায়, সেই দায়িত্ব থেকেও আর কি তুমি সেই দায়িত্ব থেকে বেরোতে পারো না। কিন্তু তুমি যদি ফুল টাইম যদি চাও যে পুরোটা সময় আমি ওটাতে দেবো, তো তোমাকে অনেকগুলো জায়গা স্যাক্রিফাইস করতে হবে। আনডাউটেডলি ওই জায়গায় একজন সংসারী মানুষ হয়তো পারে না, কারণ আমার জীবন শুধুমাত্র আমার না, আমার ফ্যামিলি আছে, আমার বাবা মা আছে, আমার স্ত্রী আছে, অনেক রেসপন্সিবিলিটিস আছে। হ্যাঁ, কেউ যদি তোমাকে ধরো 1 বস্তা টাকা দিয়ে দিল, ধরো 10 কোটি টাকা, হ্যাঁ, তাহলে তুমি কি করবে? মানে যদি তোমাকে ব্রেড অ্যান্ড বাটারের জন্য চিন্তা করতে হলো না, তোমাকে একদম ফুল ফ্রিডম দিয়ে দেওয়া হলো, তাহলে তুমি কি করবে? আমি একটা আশ্রম করতে চাই। আচ্ছা, আজকের থেকে বরাবর আমার মানে এই বসে আছে আমার জীবনের টার্গেট, তাই আমি করবোই। আচ্ছা, শহরের বাইরে তৈরি করবো, এবং ওখানে আমার সাথে অন্তত পক্ষে 300-400 লোক ছেলে মেয়ে যেন থাকতে পারে সেই ব্যবস্থা করবো, এবং তাদের পুরো দায়িত্ব আমার থাকবে। ওখানে গান বাজনা হবে, হ্যাঁ, সারাদিন কিছু না কিছু অ্যাক্টিভিটি হবে, শুধু মিউজিক ওরিয়েন্টেড। আর যেটুকু জীবনের দর্শন বোধ আছে সেটা আমার চিন্তাভাবনা শেয়ার করব। আর যারা আরও জ্ঞানী লোক আছে তাদেরকে তারা আসবে, তারা নিজের নলেজ শেয়ার করবে। তো আমি একটা আশ্রম তৈরি করে, এবং আমি সেটা কারো সাহায্য করতে চাইছি না, আমার নিজের ক্ষমতায় করতে চাই। সেটা তো 10 কোটি ইজ নট সাফিসিয়েন্ট, আই থিঙ্ক। সেটা তো করতে তো পারবে অতজনের 300-400 লোক হলে তো আমার ছোট রুম দোকান ছিল চট্টগ্রাম, কেউ হবে না। বিরাট তো আমার রাজপ্রাসাদ বলছি না, আশ্রম আশ্রম, হ্যাঁ হ্যাঁ, যেখানে আর শহরের বাইরে বললাম। তোমার এমনি স্ট্যান্ডার্ড অফ লিভিং, দেখো আমাদের তো ডেফিনেটলি পারফর্ম করতে হয় বলে একটু ভালো জামা কাপড় পরতে হয়, হ্যাঁ, কিন্তু এমনি বাড়িতে তুমি মানে তোমার স্ট্যান্ডার্ড অফ লিভিং কি, কি খাও, কি করো, যদি একটু বলো। আমি ভালো জামা কাপড় একদম শুধু পারফর্ম করার জন্য পরি না। আচ্ছা আমি ভালো জামা কাপড় পরতে ভালো লাগে। আচ্ছা, আমার সুন্দর জামা কাপড় পরতে আমি এনজয় করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজেকে ফিটফাট রাখতে আমার ভালো লাগে, বড় সুন্দর একটা জামা কাপড় পরবো, ওটা ফিটফাট যায় না, আমার সুন্দর, ওটা আমার একটা প্যাশন, আমার ভালো লাগে, ওই জন্য ওটা আমি করি, আমার ক্ষমতা অনুযায়ী করি। আর স্ট্যান্ডার্ড অফ লিভিং কি, মানে স্বাভাবিক স্ট্যান্ডার্ড অফ লিভিং আমার খাওয়া দাওয়া একটু বেশি খাই, খাওয়া দাওয়া খরচ একটু বেশি, হ্যাঁ, গল্প করবো তোকে তাহলে, ইটালিয়ারে গল্প বলতে হবে। আমি যখন কলকাতায় এসেছি, আমি খাদ্যরসিক বরাবর ছিলাম, কলকাতায় এসে দেখলাম এত খাবার কলকাতা শহরে পাওয়া যায়, এত খাবার আমি কোনদিন দেখিনি। এই কাবাব থেকে শুরু করে বিরিয়ানি, চাইনিজ এত রকম প্রিপারেশন, এগুলো সব কলকাতা স্ট্রিট ফুডে। আমি এত রকম কাবাব বয়, আমি বিরিয়ানি আমাদের এখানে চলছিল না ওই সময়, এখন আছে। কেন আমি বলছি 2000 সালে বিরিয়ানির কোনো চল ছিল না। ভাত আমরা রেস্টুরেন্টে গিয়ে খেলে ইলিশ মাছ ঝোল, ভাত, বোয়াল মাছের তরকারি, এইসবই খেতাম, এগুলো ছিল না চাইনিজ। এখানে যে প্রথম কলকাতা দেখলাম, তো আমি অত তো পয়সা থাকতো না, একটা লিমিটেড পয়সা থাকতো, খাওয়ার জন্য একটা যে টাকা বরাদ্দ থাকতো সেটাই পারবো, আর বেশি খরচ করলে আমার তো ইউনিভার্সিটি যাওয়া হবে না, মেট্রো ভাড়াটা আবার বেরিয়ে চলে যাবে, টিচারের পয়সা দিতে পারবে না, তো এগুলো করা যেত না। তো আমি রেস্টুরেন্টের বাইরে গেলে খাবারগুলো দেখতাম, আর প্রত্যেকটা ফ্লেভার নাকে আসতাম, ওটা খাবো, পরে খাবো। হ্যাঁ, এবার যে খাবার পছন্দ হচ্ছে সেটার দাম 70 টাকা, কিন্তু আমি খরচ করতে চাইছি 15 টাকা। আমি 15 টাকার খাওয়াটা খেলাম, কিন্তু 70 টাকা খাওয়াটা দেখে নিলাম, কাছ থেকে দিচ্ছে, প্রেজেন্ট করছে, আমি পুরো চেহারা দিলাম, গন্ধটা না খেলাম, এবং আমার মনে মনে টার্গেট আমার, তবে আমার ক্ষমতা হবে, আমি খাবো। এমন এমন রেস্টুরেন্টও আছে যেখানে বসে দিই, মেনু কার্ডে বসে গেছি, আগে মেনু কার্ড দেখিনি, মেনু কার্ড দিল, দেখলাম কোনো ম্যাচ করছে না, লোকটা বললো কি নেবেন, আমি বলছি জল দেবে, হ্যাঁ জল মেরে আমি পালিয়ে গেছি। এবং যখন এর কলকাতা অনেক রেস্টুরেন্টে ঘুরে বেরিয়েছি, আমি অনেক বাইরের থেকে দেখে ঘুরে বেড়াতাম, যখন হাতে টাকা এসছে আমি প্রত্যেকটা জায়গায় ইন্ডিভিজুয়াল জায়গায় গিয়ে খেয়েছি, যে জায়গাগুলোকে এমন স্ট্রিট ফুডের যে নাম করা জায়গা, সেখানে গিয়েও খেয়েছি। সে বিহারের হাজি,
আচ্ছা ওখানে আমি একটা খাবার দেখতাম, ও কিছু কিছু খাবার যেগুলো আমার খেতে খুব ইচ্ছা করতো, তখন তো আমার ক্ষমতা ছিল না, গাড়ি নিয়ে ওখানে গেছি কি ওখানে খাওয়ার জন্য, ওই খাওয়াটা আছে কিনা, অনেক কিছু বদলে গেছে দেখছি কি। এবং জায়গা জায়গায় ঘুরে ঘুরে আমি এত খাওয়ার খেয়েছি, মানে মোটামুটি আমায় জিজ্ঞেস করে ফোন করে, গৌরব যেন এখনো ফোন করে, অথচ আজকে আমি যাচ্ছি কি খাওয়া যায় বলো তো, আমি অমুক স্ট্রিটে আছি, হ্যাঁ কি খাওয়াই, আমি চাইনিজ খাবার হলাম, চাইনিজ হলে ওখানে চলে যাও। চাইনিজ যেমন আজকে ফিশ খেতে চাইছে, কোন প্রিপারেশনটা ভালো হবে। তোমার কাছে তার মানে কেউ কোথাও খেতে যেতে গেলে তোমার কাছে অনেক ফোন আছে আমার কাছে, ওকে আমি বলে দিই। ফুড অ্যাডভাইজার নাকি তুমি? ওই অনেক খেয়েছি বলে কিছুটা অভিজ্ঞতা গেছে। তো খাওয়ার পেছনে লাইফস্টাইল যদি বলিস, তাহলে খাওয়ার পেছনে আমার একটুখানি খরচ হয়, ভালোবাসি পরে সেগুলো সবই তো বন্ধ হয়ে যাচ্ছে আমার মাঝে, এই তো যে ফ্যাটি লিভার, অমৃত্যমুখ, নানান সমস্যা। তুমি ব্যায়াম সবাই সাজেশন দিচ্ছে বাড়ির খাবার খেতে, হ্যাঁ বাড়ির খাবার খেতে ভালো লাগে না? না সেরকম না, বাড়ির খাওয়ারও ভালো, কিন্তু এখন আস্তে আস্তে আমার ডিসিপ্লিন লাইফে ফিরে যেতে হবে। থ্যাংক ইউ। ওয়েলকাম। বাড়ির খাওয়ার ওরকম খাওয়ার লাগে না, কিন্তু ভালো লাগে না পৃথিবীর এক একটা জায়গায় একরকম খাওয়ার। চাইনিজ খাওয়ার আলাদা ফ্লেভার, জাপানিজ খাওয়ার আলাদা ফ্লেভার, কি রাইস হবে, তোমার কোন সুশি আলাদা খেতে। কোন কোন সুশি তো খেয়েছো, কেমন লাগে? আমার সবচেয়ে ভালো লাগে যেটা ওরা টেম্পুরা বলে, প্রন টেম্পুরা সুশি, যেটা ওটা ফ্রাইড হয় সম্ভবত, ওটা আমার খেতে বেশি ভালো লাগে। আর একটু কাঁচা মাছ হলে একটু আমার একটুখানি মানে গন্ধ লেগে যাওয়ার ভয়, একটা আতঙ্কে আমি কখনো কখনো তুমি ট্রাই করো নি কাঁচা মাছ? বহুবার ওই যে ওই ওয়াসাবিটা খেয়ে টক করে মাথা। ওয়াসাবিটা তো আমি খুব স্ট্রং বলি, রেস্টুরেন্ট থেকে যেটা বানিয়ে দেয় টেস্ট করে আমি বলি আর একটু স্ট্রং, তো লাস্টে স্ট্রংগেস্ট যেটা আমাদের হয় সেটা আমাকে বানিয়ে দেয়, ওটা আমি সয়া সসে ডিপ করি, সয়া সসে দিয়ে আমি এটা তৈরি করি প্রিপারেশনটা, আচ্ছা সয়া সস আর ওয়াসাবি দিয়ে। তারপর আমি এটা তারপরে ভালো করে ডিপ করে আমার মানে আমাদের সুশিটাকে, তারপর ওটা আমার সবকিছু খাওয়ার এটা নিজের। খুব বাজে, মুখে জল চলে আসছে তো, আমার আসছে বলতে গিয়ে। বলে দিয়েছে তো খাওয়ার জন্য, খেতে একটুখানি কন্ট্রোল করে খাওয়া ভালো। তুমি ব্যায়াম বা যোগা কিছু করো না? সময় মাঝখানে করতাম, আমার যখন আমার বলছিল যে আপনার ফ্যাটি লিভার আছে, আমি একদম জেদ করে রোজ 8 কিলোমিটার হাঁটতাম, এবং বাড়িতে এসে আবার একটা এক্সারসাইজ করতাম। আমার ওজন এখন যা ওজন তার থেকে 12 কিলো কম চলে, ছিপে রোগা হয়ে গেছিলাম কোভিড পিরিয়ডের পরে। হ্যাঁ তুমি একটা সময় অনেকটা মোটা হয়ে গেছিলে, তারপর সাংঘাতিক রোগা হয়েছিলাম আমি, সমস্ত বাড়ি খাওয়া সিদ্ধ খেতাম এসব। তারপর টেস্ট করলাম, সমস্ত রিপোর্ট নর্মাল। ওকে, তারপর লোকজন বলতে শুরু করলো তোকে দেখতে রুগ্ন যাচ্ছে, ফুলনাটা ভেঙে গেছে, হ্যাঁ একটা অসুখে পড়ে গেল। ডাক্তার বললো ইমিউনিটি খুব ড্রপ করেছে, এত ডায়েট করবেন না। কেন তুমি মা সেই সুযোগটা পেয়ে গেল, খাওয়ানো শুরু হয়ে গেল, শ্রেয়া বলতে শুরু করলো তুমি কি করছো খাও, আর এই খাওয়া শুরু করে দিলাম, আবার স্বাদটা ফিরে দিলাম। না কিন্তু সেদ্ধ খাওয়ার জন্য কি তোমার ইমিউনিটি পাওয়ার কমে গেল? আমি ভাতটা খুব কম খেতাম, মানে আমি একটুখানি ক্রেজিলি করেছিলাম, আমার হয়তো ভুল ছিল প্রসেসটা, কারণ আমি খুব কোয়ান্টিটি এত মিনিমাইজ করে ফেলেছিলাম, মানে কার্ব একদম বন্ধ করে দিয়েছে। একদম কার্ব বন্ধ করে দিয়েছিলাম। কিছুদিন আগে টোটা রায়চৌধুরীর একটা ইন্টারভিউতে দেখলাম যে আমি দুবেলা ভাত খাই, দুবেলা ভাত। আমিও শুনেছি ওটা, ওটাই মনে বেস্ট, যে বাড়ি আমরা যে খাবারটা খেয়ে অভ্যস্ত ওই খাবারটার মধ্যে থেকেই ডায়েটটা করা সবচেয়ে এটা কঠিন হয়ে যায় করা। ডায়েট মানে পরিমিত আহার, হ্যাঁ ভাত মানে এতটা ভাত খেয়ে নিলাম সেটা, তাহলে আমাকে ওই পরিমাণ মানে জগিং বা ইও করতে। মাছের ঝোল, মাছ ভাজা, ডাল তরকারি, অনেক এত ভ্যারাইটি থাকে আমাদের, এইটুকু ভাতে তো হয় না। না আমি যেটা অভ্যেস করে নিয়েছি, আগে যখন ছোটবেলায় আমি প্রচুর ভাত খেতাম, এখন যেটা হ্যাঁ মানে এবং রীতিমতো বাড়িতে মারামারি রয়েছে। খাওয়াটা তো অভ্যেস, তুমি যদি কম খেতে শুরু করবে তোমার পাকস্থলীটাও অ্যাডজাস্ট করে দেবে, ওদের অল্প খেলে তখন পেট ভরে যায় মনে হয়। আবার যখন বেশি খেতে শুরু করবে আস্তে আস্তে তোমার ইনটেক করার ক্ষমতা বাড়তে থাকবে। শ্রেয়াদিকে নিয়ে একটু কিছু বলো, তোমার শ্রেয়াদির সাথে আলাপ সারেগামাপার মঞ্চে, এবং সারেগামাপার মঞ্চে আমরা দেখেছি অনেক প্রেম হয়, কিন্তু অধিকাংশ প্রেমই টেকে না।
তোমার ফ্রেম টিকে গেল এবং বিয়েটাও এতদিন টিকে গেল। এবং আমরা যেহেতু সামনে থেকে দেখেছি, শ্রেয়াদি তোমার আধার একজন। হ্যাঁ মানে যেহেতু সামনে থেকে দেখেছি, প্রিয়া রেখে দিয়েছিলাম। আমি ও না থাকলে আমি মানে কর্পোরের মধ্যে উঠে যেতাম। আমার জীবন যখন একদম বন্ধ করে সমস্ত জিনিস ও সামনে এনেছে, আমি তো একদম সংসারী নয়, কোনো কিছুতেই আমি গুছিয়ে উঠতে পারি না। ও একদম যে সাপোর্টটা আমায় করে আনবিলিভেবল। মানে এটা 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 হিংসা করার মতো। মানুষ হিংসে করে হয়তো, আমি জানি না। হ্যাঁ সবার কারণ আমার দীর্ঘ বছর আমার মিউজিক প্র্যাকটিস করার জন্য আমার কোনো আলাদা রুম ছিল না। আমি 2017-তে কোভিডে যেটা নিলাম, সেখানে যে আমাদের মিউজিক রুম আছে, বেডরুমেই মিউজিক করতাম। সকাল 8টা থেকে সেই সারা রাত হয়ে যাচ্ছে, মিউজিক তুমদাম করে বাজছে, একই রুমের মধ্যে হচ্ছে ঘটনাটা। এবং ও সারাদিন সহ্য করছে, কোনোদিনও বলেনি বন্ধ করে দাও, এখন একটু ঘুম পাচ্ছে, শরীরের পাতা ব্যথা করছে, কোনোদিনও বলেনি। দীর্ঘ বছর ও আমাকে পুরো সাপোর্ট করে কেন। আর আমি ইচ্ছে মতো কাজ করেছি নিশ্চিন্ত মনে। কাজ করে বাক্সটায় যখন ঢুকছি এসে দেখছি খাইনি, তো একসাথে গেলে একসাথেই খাবে। কোনোদিনও এরকম কোনোদিনও হয়নি এত বছরে যে আমি বাড়িতে এসে দেখছি ঘুমিয়ে গেছে। কোনোদিন ঘুমায়নি, কোনোদিনও একটা দিনও হয় এরকম, কোনোদিনও হয়নি যে আমি এসে দেখলাম সেটা ঘুমিয়ে পড়েছে না জেগে আছে, কোনোদিনও। তোমার জন্য অপেক্ষা করে অপেক্ষা করেছি। এখন তো আমরা একসঙ্গে বেশিরভাগ সময় সেখানে যে আমি একা যাই না কোথাও। তুমি যে এতটা আমি যতটুকুনি সাকসেসফুল ওই হিসাবে করছি না, কিন্তু এই যে নিশ্চিন্ত মনে যে মিউজিকটা করতে পারছো তার একটা বড় কারণ শ্রেয়াদি। মানে শ্রেয়া বড় কারণ, এবং আমার আত্মবিশ্বাস জীবনে ভালো থাকার জন্য সাকসেসফুল হওয়া ইম্পর্টেন্ট নয় মনে হয়েছে। এক ভালো ফ্যামিলি, ওর মতো একজন মানে আমার সঙ্গী হওয়াটা সাফিসিয়েন্ট আমার জন্য। আমার গান হিট হলো কিনা, আমি বিরাট নাম করলাম কিনা, তার থেকে অনেক ইম্পর্টেন্ট আমার ফ্যামিলিটা কতটা আমার জীবনে ঠিক ভালো। কারণ আলটিমেট যে ভালো আনন্দের সাথে থাকি আমি, যখন আমরা তখন রিক্সা করে ঘুরেছি, বাসে করে ঘুরেছি, শ্রেয়া রানী একসাথে, আমাদের দারুণ সময় কেটেছে। আমার তো কোনদিন অভাব বোধ করাইনি, আমাকে তো বলেনি তুমি কারে নেই কেন তোমার। এখন থেকে বেশি আনন্দ করেছি তখন। তো তোমার ইকোনমিক্যাল গ্রোথ বা ইন্ডাস্ট্রিতে তোমার বিরাট নাম হচ্ছে, তোমার স্ট্যাটাস তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। ও তার বিশ্বাস করে, একদমই তাই। বিশ্বাস করে ফ্যামিলি সব থেকে ইম্পর্টেন্ট আমার কাছে। যদি প্রথম প্রায়োরিটি বলিস ফ্যামিলি। আমার বাবা মা এখনো আছেন, আমার সাথে থাকেন, আমি খুব লাকি যে পুরো বিষয়টাই আমার দারুণ। সে এত আছেই, আমার বাবা মা আমার সাথে থাকে, আমার দিদি আমার নিচে বাড়ির নিচে থাকে, সবাই ইকুয়ালি কানেক্টেড। দাদা বোম্বে থাকে, কিন্তু অসাধারণ। শ্বশুর শাশুড়ির সাথে দারুণ সম্পর্ক। সিঙ্গার রথিজিৎ ভট্টাচার্য হিসেবে বেশি মানে পপুলার হলে বেশি খুশি হতো, নাকি মিউজিক ডিরেক্টর রথিজিৎ ভট্টাচার্যতে বেশি খুশি পপুলারিটি ওয়াইজ? না আমি মিউজিক সুর বানাতে বেশি ভালোবাসি। সুর যদি মানে প্রায়োরিটি ওয়াইজ যদি ওটাই করতে চাই, ওটা আমার ফার্স্ট প্রায়োরিটি। যদি তোমাকে টাইম মেশিনে আবার সেই 20 বছর বয়স বা আমি 15 বছর বয়সে ফিরিয়ে দেওয়া যায়, তুমি কি এইটাই করতে চাও, নাকি ধরো এক্সপিরিয়েন্স গুলো আছে, নাকি অন্য কিছু ভেঞ্চার করতে চাই? আমি কি করতে চাই এটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায়। আমি যদি ক্লাস 4-এ চলে যাই, তাহলে আমি জীবনে করতে চাই শুধু মাঠে খেলতে চাই, পড়াশোনা নেই, শুধু সারাদিন খেলবো, হই করবো, ওটা আমার জীবনের ডিসিশন। যখন ক্লাস 7-8-এ উঠলাম, তখন আমার বাবা আমার খুব পড়াশোনায় জোর দিয়েছিল, বাবা নিজে পড়াতো। তখন আমার জীবনে একটা স্বপ্ন ভাবলো পড়াশোনা করে জীবনে কিছুটা করবো, ডাক্তার হবো। আমি ডাক্তার হতে চেয়েছিলাম ওর বয়সটায়। ক্লাস 10 থেকে আমার শুরু হলো পাড়ার কম্পিটিশনে গান গাওয়া, একদম নিজেই চলে যেতাম গাইতে, নিজেই খেলতে খেলতে খেলার জামা কাপড় পরে গাইতে চলে গেলাম অরুণকান্তি যোগী ভিটায়। এবং সেটা গাওয়ার পর সে একজন জাজেস এসে আমাকে এসে আদর করে দিয়ে চলে গেল। পরের দিন ঘোষণা হলো, সব অনেক সিনিয়র লোকরাও ছিল, আমি প্রথম হয়েছি। আমার তো বিরাট, আমি প্রথম হয়, বন্ধুরা সেলিব্রেট করছে। বাবাকে বললাম, মা কি বলছিস, তুই ফার্স্ট হয়েছিস? বাবা অদ্ভুত তো, কখন গানটা তুললি? বাড়িতে গান বাজনা করতে কখন তুই, আমি জানতাম না কখন গানটা উঠে আমার তৈরি হয়ে গেছে। ওই গান বাজনা করলাম এবং প্রথম হওয়ার কারণে একটা স্পেশাল অনুষ্ঠান হলো, প্রথমবার পাঞ্জাবি ডান্ডারি পরে অনুষ্ঠান করতে গেলাম।
তাতে যে সম্মান ভালোবাসা পেলাম সেটা আমার ভালো লেগে গেল। এবার আমার টার্গেট হলো এবার আমি গান গাইবো। গায়ক হলের বিরাট সম্মান, বিরাট আদব। শুরু করলাম গান গাওয়া এবং একে একে রাস্তা তৈরি হলো, জীবনে বন্ধুরা চলে এসো, বাড়িটাকে পুরো সাপোর্ট করতে শুরু করলো। পড়াশোনার থেকে মন আমার একটু কমে গেল, সাথে পড়াশোনাটা দারুণ করলে গন্ডগোল হয়ে যেত, তাহলে ওদিকে ঠেলে দিত। শুরু হলো গান গাওয়া। তো আমি যে বললাম টাইম মেশিনের পিছনে যে পুরো ব্যাপারটা গন্ডগোল হয়ে যাবে কিন্তু। তারপর কলকাতা আসার পর মনে হলো গান গাইবো, জীবনে কিছু গান গেয়ে নাম করবো। গান গাইছি, নাম না হলো একদম জিরো থেকে একটা অন্তপক্ষে স্টেজে অনুষ্ঠান করা, মানুষের কাছাকাছি যাওয়া শুরু হলো। দেখলাম এটাও বিরাট কিছু নয়। তারপর মিউজিক করতে শুরু করলাম। এখন মনে হচ্ছে, তো বললাম অনেক মিউজিক রেডি করতে চাই। তো তারপরে বললাম যে আশ্রমে চলে যাও। আমি এখন টাইম মেশিনিং গিয়ে করে লাভ হলো না। আচ্ছা, যদি গানটা না করতে, ধরো তুমি গানটা করলে না, তাহলে আর অন্য কোন প্রফেশনটা তোমাকে বেশি 100% পেয়ার হতো। এখন ব্যাডমিন্টনও খেলতে, তখন ব্যাডমিন্টন খেলতাম, কিন্তু ভালো খেলো ব্যাডমিন্টন। খারাপ খেলতাম না ব্যাডমিন্টন। আমি কেমন জিতেছি, না আমরা দেখতাম, অনেক ট্রফিও জিতেছি, মানে অনেক চ্যাম্পিয়নশিপ ওকে পাড়ায় এগুলো হয়, খেলতে আসে দূর দূর থেকে। আর টুর্নামেন্ট হয়, কে টুর্নামেন্ট গুলো মানে জিতেছে। ওকে। তবে ব্যাডমিন্টন খেলে অব্যবস্থ নাম ছিল না। ক্রিকেট খুব ভালো খেলতাম, খুব ভালো ফিল্ডিং করতাম আমি। আচ্ছা, আমার এক সময় নাম পড়ে গেছিল ম্যাগনেট বয়। 7টা ক্যাচ ধরেছিলাম একটা ম্যাচে। 7টা ক্যাচ? মানে ওটার জন্য ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছিলাম। তো খেলাধুলাতেও বিরাট আমার উৎসাহ ছিল। এটা না হলে আচ্ছা, শুরুর দিকে তোমাকে একটা প্রশ্ন করেছিলাম, সেটা হলো যে অনেকে হয়তো ওই রিয়েলিটি শো ক্র্যাক করব বলেই গান শিখতে আসে এবং অনেকে হয়তো করেও ফেলে, কিন্তু তারপর সাস্টেইন করবে কে কতটা। এবং অনেক সময় এটা বলা হয়ে থাকে যে রিয়েলিটি শো থেকে সবাই হারিয়ে যায়, হ্যাঁ, বা হয়তো ফার্স্ট হয়েও অনেক সময় হারিয়ে যায়। তুমি তো ফার্স্ট হওনি, কিন্তু তুমি নিজে, বা অরিজিৎ সিংকে যদি দেখি, হ্যাঁ, আবার শ্রেয়া ঘোষাল ফার্স্ট হয়েছিল, বা সুনিধি চৌহান ফার্স্ট হয়েছিল, তারা যথেষ্ট ইয়ে। তো এটা কতটা মিথ এবং কতটা সত্যি ইন রিয়ালিটি তুমি দেখার দৃষ্টিভঙ্গি দেখো। আমি এরকম লোকজনকে দেখেছি, যখন অনুষ্ঠান শেষ হয়ে যায়, টেলিভিশনের অনুষ্ঠান, তোমাকে তো আজকাল দেখতে পাচ্ছি না টিভিতে, কি করছো এখন, গান বাজনা করছো? যাকে প্রশ্ন করছে সে খুব ব্যস্ত, অনেক জায়গায় অনুষ্ঠান করছে, ইন্ডাস্ট্রিতে কাজ করছে। আমি পাশে ছিলাম, আপনার কেন মনে হচ্ছে বলুন তো? বলে না, 1 বছর ধরে দেখছেন, আপনি কি রোজ টিভিতে এসে গান গাইবে ও, তবে আপনার মনে হবে যে জীবনে কিছু করছে? আপনি ভিতরে ঢুকেছেন কোন, জানেন অনুষ্ঠান ও করছে কিনা, লোকে ওকে ভালোবাসে কিনা? এটা কিন্তু র্যান্ডাম একটা কথা যে ছেলেমেয়েরা হারিয়ে যায়। কোথায় হারায়? তাহলে কি সিনেমা প্লেব্যাক করে কেউ হারায়নি? এরকম হয়নি যে সিনেমায় 2টো গান গেয়ে তারপরে দেখা যায়নি। ঠিক ঠিক ঠিক। সিনেমার হিরো 2টো ছবি করার পর আর আমরা দেখতে পাইনি, এরকম সিনেমা তো হয়েছে। অনেক শিল্পী আছে, অনেক মিউজিক ডিরেক্টর 2টো সিনেমা করার পরে তাকে কাজই দেয়নি কেউ কোনোদিন। সে গান হিট দিচ্ছে, তাতেও কাজ নেই। হারিয়ে যাওয়াটা শুধুমাত্র মানে সে, তার ট্যালেন্ট কম, শুধু সেটা নয়, ও কিভাবে জীবনটাকে ও সামনের দিকে এগিয়ে নিয়ে হাত ধরে নিয়ে যাচ্ছে, তার লাইফের অ্যাম্বিশনটা কি। অনেকের ক্ষেত্রে এটা বলতে পারি যে অনেকে ব্যস্ত হয়ে যায়, আমার হাতে এখন যেটা আছে শুধু এটাই করবো, তারা ভবিষ্যতের কথা ভাবে না। আজকে আমার কাছে অনুষ্ঠান শুধু আছে, আমি শুধু অনুষ্ঠানই করব, এবং এটা অভ্যেস হয়ে দাঁড়িয়ে যায় যে আমি প্রতিদিন অনুষ্ঠান পাবো, অনুষ্ঠান করবো, এটাই তো আমার জীবন। অনুষ্ঠানটা কমে যাচ্ছে, আমার সময় হাত থেকে বেরিয়ে যাচ্ছে। ফ্রাস্ট্রেশন তখন শুরু হয়, মানে ওই পিরিয়ডটা জানার সময় ফ্রাস্ট্রেটেড থাকে যে আমাদের কাজ নেই। কিন্তু কাজ পাওয়ার জন্য আমাকে যেটা করতে হবে সেটা অনেকটা লম্বা রাস্তা, তার বিরাট প্ল্যানিং, এবং তার জন্য নিজস্বতার প্রয়োজন হয়। আর সবার মধ্যে নিজস্বতা আছে, প্রত্যেক শিল্পীর মধ্যে নিজস্বতা আছে, সেটা শুধু আইডেন্টিফাই করতে আমাদের অসুবিধা হয়ে যায়। আজকে তুই কি জানতি যে পডকাস্ট করবি এবং এত দারুণ পডকাস্ট করবি? তোরা তো কেউ ভাবলো না, এত ছেলেমেয়েরা বেরোলো এখান থেকে, কিন্তু আগামী দিনে ভাববে তো। তোকে দেখে অনেকে মেঘলা এটা করছে, জানো তো, এটা করা যেতে পারে। তুই রাস্তা দেখিয়ে দিলি,
অ্যাকচুয়ালি আমি যখন অসময় বৃষ্টি যখন রিলিজ করলাম তার আগে সময় অনেকে দেখতাম শুধু সারেগামাপা থেকে বেরিয়ে নিজের সেইভাবে প্রপারলি মিউজিক ভিডিও করা আমি খুব কম দেখেছি। একদম তুই রিস্ক নিয়ে করেছিস এবং তোকে অনেক তোর নিজের অনেক টাকা পয়সা গেছে, নিজে গান প্রডিউস করেছিস, কারণ একটা পাশে দাঁড়াবার লোক নেই। প্রডিউসার নিজে তোকে বলবে মেঘলা তোমার জীবনে আমি আছে, তুমি ইচ্ছে মতো গান বানাও, আমাদের জীবনে নেই এগুলো। তুই রিস্ক তাও নিয়েছিস কারণ তুই তোর আইডেন্টিটি তৈরি করতে চেয়েছিস যে ওইটা সাফিসিয়েন্ট নয়। আমি একটা শোতে গেছি, আমি ভালো গান গেছি, আমি তো নিজের গান গাইনি, পরের গান গেছি, আমার নিজের গান হবে, মেঘলার গান হবে। সেটা দিয়ে তুই চেয়েছিস, মন থেকে চেয়েছিস এবং তুই এফোর্ট দিয়েছিস, তার রেজাল্ট তুই পেয়েছিস। আমি বলবো না যে যারা পায়নি মানে তারা এফোর্ট দেয়নি, তারা হয়তো এফোর্ট দিয়েছে কিন্তু তাদের সময় আসেনি বা তাদের এফোর্টে হয়তো কোনো অভাব আছে। আরো চেষ্টা করতে হবে নিজের একটা স্টাইল তৈরি করা এবং নিজের একটা আইডেন্টিটি তৈরি করা। আরেকটা জিনিস সেটা হলো যে যখন ধরো কোনো একটা রিয়েলিটি শোতে আছে, প্রচুর মানুষ মেসেজ করছে, প্রচুর মানে আমি যখন নিজে দেখেছি স্যার এখন অনেকটা কমে গেছে এবং আই ফিল ব্লেসড যে কমেছে, কারণ এখন ইন্টারাকশন করার সময়ও পাই না। প্রচুর তখন একটা লাইমলাইটের মধ্যে থাকছে, কিন্তু যে মুহূর্তে ধরো আস্তে আস্তে ওরা হালকা হতে থাকে লাইমলাইটটা, তারপর না হুট করে ওই যে অ্যাটেনশনটা চলে যায়, সেইটা অনেক সময় অবসাদের কারণ হয়। হ্যাঁ, এবং সেই কারণে অনেক ক্ষেত্রে দেখেছি যে অনেকে ইনসিকিউরিটি ফিলিংস হয় এবং আবার সেই হাইপটা যাতে থাকে বা নতুন কোনো অ্যাভিনিউ ক্র্যাক করার জন্য আবার হয়তো অন্য কোনো রিয়েলিটি শোতে যাচ্ছে, আবার 3-4 বছর পরে আবার কোনো রিয়েলিটি শোতে যাচ্ছে। রিয়েলিটি শোতে যাওয়ার কারণটা আমি আগে বলে দিলাম, কারণ ওটা ইজিলি অ্যাক্সেস করা যায়, কারণ ওটাই তোমার যেতে কেউ বাধা দেবে না। সিনেমার কাছে পৌঁছতেই পারছে না, কাকে বলবে আমাকে একটা কাজ দিন, যাকে বলবে কাজ দিন সে তো ফোনই ধরছে না। তার গান শুনে মনে হচ্ছে, আমি বলছি ছেলেমেয়েরা রিয়েলিটি শো যে ছেলেমেয়েরা আসে দারুণ ট্যালেন্ট সবাই, তাদের মধ্যে তাদেরকে যদি সবাই ডেকে ডেকে নিয়ে গান গাওয়াতে শুরু করে, তারা ইন্ডাস্ট্রি লিড করার যোগ্যতা রয়েছে সবার মধ্যে, মোটা পার্সেন্টেজ এটা। কিন্তু আমরা দিতে পারি না, আমাদেরও ক্ষমতা। আমি চেষ্টা করেছি, এখানে আমার এই গানটা যে অর্ক গাইলো, রাধারানী গান খাদানে, কত লোক মানে প্রশংসা করছে ওর গান শুনে। আমাকে কত লোক জানিয়েছে যে কি গলা গো ছেলেটার, কোথা থেকে তো ফোক গাইতো, এরকম গান তুমি একটা দিয়েছো। অর্ক আমায় বলেছে, দাদা আমি এরকম গান ভরসা করে আমায় কেউ দিল না, তুমি প্রথম আমায় দিলে। আমার প্রথম ছবিতে অঙ্কিতা গাইলো, স্নিগ্ধজিৎ গাইলো। এই ছবিতে অর্কদীপ গেয়েছে, আর একটা গান বুলেট গেয়েছে। হ্যাঁ, বুলেট গেছে, হ্যাঁ, রাইট। আমি কিন্তু প্রত্যেক ছবিতে চেষ্টা করে যাবো আমি, কারণ আমি চেষ্টা করলে কিছু নেই, ভালো গায় সবাই না। কিন্তু আমি বলছি যে তুমি ধরো তোমার মতন করে চেষ্টা করছো, তুমি তো পারছো না যে তোমার পরিচিত 100 জন হয়তো আছে যারা ভালো গাইতে পারে, কিন্তু তোমার সুযোগ হয়তো 2-3 জনকে সুযোগ দেওয়া। তো ডেফিনেটলি আরো এরকম রয়েছে। তো সেক্ষেত্রে তো সবাই সুযোগটা পাচ্ছে না, কিন্তু একজন মানে ক্যারিয়ার গাইড হিসেবে তুমি বা মেন্টর হিসেবে কি গাইড করবে যে সারেগামাপা হোক বা যে কোনো রিয়েলিটি শো হোক, সেখান থেকে বেরোনোর পরে একজন ছেলে বা মেয়ে হয়তো পপুলার হলো, অনেকে আবার দেখি যে প্রচুর পপুলারিটি হচ্ছে, প্রচুর শো করছে বা অনেক কিছু করছে, আবার অনেকে মানে হচ্ছেও না সেই অর্থে। সেই সময় কিভাবে কি করতে হবে, কি করলে সে প্যাশনটাকে পেশা হিসেবে টিকিয়ে রাখতে পারবে? আমি প্রথম বলি যে এখানে আসার জন্য যে হার্ডওয়ার্কটা করেছিল, সবাই কিন্তু ইজিলি কেউ আসে না, সবাই অনেক পরিশ্রম করে আসে। এবং তুমি সাকসেস পাওয়ার পর তুমি পরিশ্রমটা বন্ধ করবে না, তোমার নিজের গ্রোথটা তুমি যেন মনিটর করবে, যে প্রতি আমার সপ্তাহে আমার গ্রোথ হচ্ছে কিনা, আমার সিঙ্গিং গ্রোথ হচ্ছে কিনা, ওই প্রসেসটা যেন কন্টিনিউ তোমার চলতে থাকে, ওটা বন্ধ করবে না। ওটা প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে তুমি কি ভালো পারো, তোমার আইডেন্টিটি কি, তুমি কোন গানটা গিয়ে তোমার সবচেয়ে বেশি আনন্দ দেয়, কোন মিউজিকটা করতে তোমার ভালো লাগে, তোমার কি লিখতে ভালো লাগে, সুর করতে ভালো লাগে, না তোমার র্যাপ করতে ভালো লাগে, না তোমার রিদমিক গান গাইতে ভালো লাগে, পারফর্মিং গান যেগুলো পেপি সং গাইতে ভালো লাগে, না তোমার শুধু ক্লাসিক্যাল না গজল গাইতে ভালো লাগে। চেনো নিজেকে আগে, এবং তুমি যেটা চেনো ওটা তুমি সার্ভাইভের কথা এখন ভেবো না। তুমি স্টেজ শো করছো, পয়সা রোজগার করছো, ব্রেড এন্ড বাটার, ওটাকে আলাদা করে রাখো। আর তুমি তোমার নিজস্ব পরিচয় তৈরি করার জন্য, আইডেন্টিটি তৈরি করার জন্য তুমি সেই বিষয়ের উপরে জোর দিতে শুরু করো। তার জন্য প্রথম অবস্থায় অনেক স্যাক্রিফাইস করতে হয়, হ্যাঁ, মানে কিছু কাজ ছাড়তে হবে, কিছু
তুমি যা সেভিং করছো বাইরে কাজ করে সেটা তুমি ইনভেস্ট করবে তোমার নিজের কাজে। নিজস্ব গান তৈরি করতে হবে। জনপ্রিয়তার কথা না ভেবে নিজের গান একের পর এক চেষ্টা করে যেতে হবে, বেশি খরচ না করে, বিরাট টাকা ঢেলে দিয়ে না। মানে আমি গানটা একটা বিরাট করে দেবো, মানে এটা তোমার সিনেমার মতো বাজেট নিয়ে ওরম করলে হবে না। ওটা করতে গিয়ে তো আমি নিজে প্রচুর তাহলে অসুবিধা হয়েছে না, ফেরত আসে না রেভিনিউ, তো ওটা মুশকিল হয়ে যায় না। কিন্তু কিছু ভালো লাগা থেকে তো মানে হ্যাঁ সেটা করতে পারে। তা কারো যদি মানে আমার ইচ্ছা আমার ভালো লাগে সেটা তুমি করতে পারো, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু তারপরে কাজটা কি করে করবে যদি হাতে না থাকে? ঠিকই। তো প্র্যাকটিক্যাল থট মাথায় রেখে একটু কম খরচে একের পর এক চেষ্টা করে যেতে হবে। আর ঠিক দেবে আস্তে আস্তে তোমার মতো করে তুমি যে গানটা গাও, যে তুমি মিউজিকটা প্রেজেন্ট করছো, সেটার ফলোয়ার্স তৈরি হতে শুরু হবে। ঠিকই। একটু একটু করে জুড়বে, 1 2 4 5, তবে তারা তোমার ফলোয়ার, তোমার মিউজিকটা শুনতে চাইছে। এবার ওটাকে তুমি আস্তে আস্তে তুমি এটা ঠিক একটা বড় আকার ধারণ করবে। একটা বোল গেম আছে আমাদের, এখানে অনেকগুলো প্রশ্ন আছে। সেই প্রশ্নের মধ্যে থেকে 3টে প্রশ্ন তুমি চুজ করবে এবং উত্তর দেবে। মানে চুজ করবে না, আমার ভাগ্যে যা পড়বে আর কি। হ্যাঁ হ্যাঁ। আমি চুজ করছি না। আমি দেখবো না, তুই খুলবি। তুমি খোলো। তোমার একটা অ্যাভারেজ দিনে সকাল থেকে রাত অবধি কি করো? আচ্ছা, ঘুম থেকে উঠে আমি প্রথম কটায় ওঠো? অন অ্যাভারেজ আমার 10টা, কারণ ঘুমোই 2টো। না, 2টোয় আমি স্টুডিওতে থাকি, ঘুমোতে যাই আমি 5টা। ওকে। তো আমার একটা অ্যাভারেজ দিনে সকাল থেকে রাত অবধি ঘুম থেকে উঠে আমি প্রথম যেটা করি, একদম চোখ খুলে, যেটা মানে শ্রেয়া মাঝে মাঝে বিরক্ত হয়ে যায়, আমি প্রথম টিভি খুলে দিই। টিভি? একদম। কেন? আমার এমনি দেখবো, যে বাধ্যতামূলক নাই। মানে কি মানে কোন চ্যানেল? কি সিরিজ এসছে পুরো ব্যাপারটা দেখবো আমি, সিনেমা দেখবো না। কি সিরিজ আসছে এবং কি এসেছে, রিলিজ করেছে, সব ভালো করে আমি একবার আবার সমস্ত ওটিটি সব কটা যা আছে সব দেখে নিলাম। ততক্ষণে আমার একটা ব্ল্যাক কফি চলে আসে। ব্ল্যাক কফি একদম আমি প্রথম ব্ল্যাক কফি দিয়ে শুরু করি। আচ্ছা, বেড টি মানে বেড কফি। কফি আমি খুব পছন্দ করি। তারপর যদি কাজ থাকে, বাইরের কাজ থাকে, বাইরের কাজে বেরিয়ে পড়ি, না হলে আমি স্টুডিও ঢুকে পড়ি। এবং স্টুডিও ঢোকার পরে অ্যাভারেজ দিনে আমার যেটা থাকে, কখন যে শেষ হয় স্টুডিও কাজ আমি জানি না। কোনোদিন একবার লাঞ্চ ব্রেক নেই, কোনো লাঞ্চ ব্রেকে নেওয়া হয় না। স্টুডিও ওয়ার্ক আমার সারাদিন চলতে থাকে। রাতে আবার কখনো একটা সময় বের করে আমরা কখনো সিনেমা দেখতে যাই বা বাইরে একটু খেতে যাই। এটা আমার অ্যাভারেজ দিনের রুটিন। মানে সেই অর্থে রুটিন মানে আমি বলছি খাওয়ার সময় ঠিক একদম এটাই ওটা এটা নেই। খাওয়ার সময়টা ফিক্স থাকে না। আর এমনি ক্লাস যদি থাকে, কাজ থাকে, তো বললাম সেটা তো কাজ অনুযায়ী হয়। আমি একটা অ্যাভারেজ দিন ফ্রি থাকলে আমি কি করি সেটা বললাম। ওকে, কুল। না অ্যাঙ্কারের কাছে দাও। মানুষ হিসেবে নিজেকে 10-এ কত দেবে? হ্যাঁ, কিচ্ছু স্কোর করতে পারবো না। কেন বলো না? ভালো মানে একজন ভালো মানুষ হতে গেলে যেগুলো দরকার সবই বুঝি, কিন্তু করতে পারি না। তাও স্কোর যদি মানে একটা মানুষের ক্ষতি করি না, ওই জায়গা থেকে যদি 2 নম্বর থাকে, 2-3 নম্বর দেওয়া যেতে পারে, তাহলে সেই নম্বরটা নেব। আর কোনো নম্বরের কোনো জায়গা নেই। একটা ভালো মানুষ কাকে বলে? মানে ভালো মানুষ মানে তো অনেকগুলো ক্রাইটেরিয়া। ভালো মানুষ বলে যে পরের জন্য ভাবে, পরের কষ্ট তার চোখে জল পড়বে, সারা জীবন সে মানুষের উপকার করে যাবে। এবং দৈনন্দিন জীবনে একটা সময় আমাদের থাকা উচিত যেখানে আমরা অন্য কারোর জন্য ভাববো, অন্য কারোর জন্য করবো। এটা তো আমার ইচ্ছা খুব করে, কিন্তু করে উঠতে পারলাম কোথায়? নিজে কাজ করব, তার থেকে পিছনে তো দৌড়ে যাচ্ছি। নিজের গান, নিজের শুটিং সবই তো নিজের জন্য করছি। ওই জন্য অভাব আছে ওইটার, কিন্তু ইচ্ছে আছে এটা আমার করার। এটা আমি বলবো আমার মনে হচ্ছে এটা খুব কমপ্লিট একটা সুখ। তুমি যখন অন্য কারোর জন্য করবে,
যখনই কিছু করার অপরচুনিটি পেয়েছি করেছি, দেখেছি তার আনন্দটা মানে ছোঁয়া যাবে না অন্য কিছু করে। অন্যের মুখে একটা হাসি তুমি ফুটিয়ে দিচ্ছ তোমার কোনো অ্যাক্টিভিটিতে, তাহলে ওইটা যে আনন্দ দেয় সেটা অন্য, তুমি নিজে সাকসেসফুল হলে ওই সুখ পাবে না। তো ওটা এক্সপিরিয়েন্স করতে হবে, তবে বোঝা যাবে। নেক্সট কত নম্বর দিলাম? 2। না তুমি সেভাবে পরিষ্কার করে বললে না। কি করে দেবো নিজেকে স্কোর? কি কোন অ্যাঙ্গেল থেকে করবো? আমাকে স্কোর তো মানুষ করবে। আচ্ছা তুই করবি আমার স্কোর, যে লোকটা কিরকম, আমি নিজেকে স্কোর করবো কি? আচ্ছা কিন্তু কনসিয়াসলি কারো কোনদিন ক্ষতি করবো না হয়তো, সেটাও ফ্যামিলিকে ভালোবাসি, চারপাশের লোককে ভালোবাসার চেষ্টা করি। এগুলোতে নম্বর তাহলে কিছু নম্বর দিয়ে দিস আমাকে। 3 জন পছন্দের মানুষ, এগুলো হিম্মত কারো বলে ফেলবে। এত মানুষ চারপাশে আছে, 3 জনকে আমি বেছে নেব? তুমি বলো না 10 জন বলো। হ্যাঁ, তো আমাদের ফ্যামিলি মেম্বার সবার আগে আসবে, তাহলে বলতে হবে নিজের পরিবারের সদস্য ছাড়া 3 জন পছন্দের মানুষ। হ্যাঁ নিজেদের মার খাবো আমি। আমাদের চারপাশে যারা আছে, যারা আমাদের উপকার করেছে, তারা সবাই চাইবে আমি তাদের নাম বলি, এবং আমি সবার নাম, এবার আমি তাহলে কি হবে, এবার আমি সবার নাম বলতে শুরু করবো, মারাত্মক বোর ফিল করবে মানুষ, তুইও বোর ফিল করবি। ভাববো ও আমার জন্য একদিন আমার হাত ধরে এটা করেছিল, ও আমাকে গান গাইতে সুযোগ দিয়েছিল, জীবনের প্রথম আমায় জড়িয়ে ধরে বলেছিল তুমি পারবে জীবনে করতে, তার নামও বলতে হবে। অনেক বড় লিস্ট। না এটা না, আমি বলছি যে যে আমাকে হেল্প করেছে সেই শুধু তাই না, অনেকে হয় না যে মানুষ হিসেবে আইডলাইজ করে, হ্যাঁ সেই হিসেবে বলতে পারি। তাহলে তো মানে স্বামী বিবেকানন্দের কথা বলতে হবে সবার আগে, আর সুভাষচন্দ্র বসুর কথা বলতে হবে। স্পিরিট ওরকম মানুষ একটা থাকলে তো বেঁচে যেতাম আমরা। রবি ঠাকুরের কথা বলতে হবে। বেশ, তাহলেই তো পেয়ে গেলাম। এত সিগনেচার একটা মানুষের তার সঙ্গীতে কি করে হয়? মিউজিক পার্টে বলে দেবো রবীন্দ্রসঙ্গীত শুরু হচ্ছে, এরকম স্ট্রেংথ রবীন্দ্রসঙ্গীত চালিয়ে চলছে তোর পাশে, কারণ আমি খারাপ ভাবতে পারবো না। আমার যদি যে মানুষটাকে সব থেকে বেশি আমার অপছন্দ, রবীন্দ্রসঙ্গীত চালিয়ে তার কথা ভাবলে মনে হয় মানুষটা ভালো, ওকে জোরে জোরে আদর করে নেবো, খুব ভালো মানুষ, মানে তোমাকে পজিটিভিটিতে ভরিয়ে দেবে, পিওর করে দেবে ভেতর থেকে। তাহলে দুটো কভার করে ফেললাম না? তিনটেই হয়েছে? তিনটেই হয়েছে। হয়ে গেছে তিনটে, ঠিক আছে। না আরেকটা নিতে পারো, কারণ এটা পুরোপুরি উত্তর পাইনি। নাকি নেবো না? নেবো না, নে। চিটিং করে লাভ নেই। তোমার পলিটিক্যাল আইডিওলজি এগুলো কি উঠছে, কে উঠছে? এটা যে ডাইরেক্টলি পলিটিক্স করে না, কেউ সত্যি উত্তর দেবে না, আর সত্যি বলবেন না। আনসেফ একটা জিনিস একদম করবেন না, এই ভুল, এত বড় ভুল আমি করবো না। তাহলে তো বলো নো পলিটিক্যাল আইডিওলজি। তাহলে এরকম করে সব কথা এমন প্রশ্ন যদি তৈরি করে, সেলিব্রিটি ক্রাশ, এই রে, যেটা আমার কোনোদিনও হয়নি। না এটা বললে কি বউয়ের কাছে মার খাওয়ার ব্যাপার আছে? কোনোদিনও এরকম কিছু হয়নি আমার কোনোদিন। হ্যাঁ তাহলে তো তাহলে হবেই না। না না, তাহলে একবার খুব মানে ক্রাশ হওয়ার বয়সটা খুব তাড়াতাড়ি আমি পেয়ে, আমি খুব মানে তাড়াতাড়ি বয়স হয়েছে আমার, মাথার মস্তিষ্কের বয়স, যে বয়সটা হয়েছিল ওই সময়টায় একজনের জন্য আমার ক্রাশ হয়েছিল। উনি হচ্ছেন অ্যাক্ট্রেস সুস্মিতা সেন। ওকে, খুব ভালো লাগতো পার্সোনালিটি, থাকলে কোনো এপিসোড চলছে, কোনো কথা বলছে, যেটাই হতো সেটা চালিয়ে আমার মোটামুটি আমি দেখতাম তখন ওই সময়। তারপর খুব তাড়াতাড়ি বিষয়টা কাটিয়ে উঠেছি, ক্রাশ ফাস থেকে বেরিয়ে চলে এসেছি। থ্যাংক ইউ। আলাদা করে কিভাবে থ্যাংক ইউ বলবো জানি না। থ্যাংক ইউ বলবি না, আই এম সো প্রাউড অফ ইউ মেঘলা। মানে আমার দেখা যে ছেলে মেয়েদের আমি জার্নি দেখেছি, তার মধ্যে তুই একজন যে একদম ব্যতিক্রমী, ভালো গান গাওয়ার সাথে চিন্তা ভাবনা অনেক ভালো, এবং সবসময় আলাদা কিছু করার চেষ্টা করেছিস। পডকাস্টের আইডিয়াটা অসাধারণ, নকল করবো তোকে আমরা সবাই, আমি তো চুরি করবো আইডিয়াটা। না থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খালি হাতে ফেরাবো না, ছোট্ট গিফট আছে এই। থ্যাংক ইউ সো মাচ। এবং ছোট, ও জানে আমি খেতে ভালোবাসি, দেখেছেন পুরো একদম বুঝে বুঝে খাবার দিয়েছি। এই যে
হেলদি খাবারই দিয়েছি। এটা তো শ্রেয়ার জন্য, হ্যাঁ ও খুব পছন্দ করে। আমার বাড়িতে অনেক গাছ আছে, আর একটা জুড়ে গেল তোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। Let's talk